মাঝরাত ঢাকার ব্যস্ত রাস্তাগুলো তখন অনেকটাই শান্ত হয়ে এসেছে। কালো রঙের একটা চকচকে বিলাসবহুল গাড়ি এসে থামল গুলশানের এক বিশাল প্রাসাদের সামনে। গাড়ির ভেতরে বসে আছেন চৌধুরী আরমান আহমেদ, শহরের অন্যতম শীর্ষ এক বিলিয়নের। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর আজ একটু আগে ভাগেই বাড়ি ফিরেছেন তিনি। মনে একটাই ইচ্ছে, স্ত্রী সুমাইয়া আর আদরের ছোট্ট মেয়ে আদিবাকে চমকে দেবেন। কিন্তু তিনি ঘুণাক্ষরেও জানতেন না এই নীরব বাড়ির ভেতরে তার জন্য কি অপেক্ষা করছে। গাড়ি থেকে নেমে সদর দরজার দিকে পা বাড়াতেই অন্ধকার থেকে প্রায় ছুটে এলো তার দীর্ঘদিনের বিশ্বস্ত কাজের মেয়ে রহিমা। ভয়ে তার মুখ কাগজের মতো সাদা। কাঁপতে কাঁপতে প্রায় ফিসফিস করে সে বলল, স্যার, একদম শব্দ করবেন না, আর এক পা এগোলেই আপনার জীবনের সব কিছু শেষ হয়ে যাবে। নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে একজন কাজের মেয়ের মুখে এমন কথা শুনলে যে কোনো মানুষেরই শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত নেমে যাবে। আরমানেরও তাই হল। কি এমন অন্ধকার সত্যি লুকিয়ে আছে এই দামি ঝাড়বাতি আর ঝকঝকে দেয়ালের আড়ালে? রহিমা কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে থামাচ্ছে? শহরের আকাশে তখন অকাল বৃষ্টি। কালো গাড়ির বনেটে বড় বড় বৃষ্টির ফোঁটা সজোরে আছড়ে পড়ছে। আরমান আহমেদ গাড়িটি রাস্তার একপাশে দাঁড় করিয়ে ইঞ্জিন বন্ধ করে দিলেন। তার হাতে সাদা অর্কিডের একটি সুন্দর তোড়া, যার নরম পাপড়িগুলো বৃষ্টির ফোঁটার আঘাতে থর থর করে কাঁপছে। আজ তিনি সুমাইয়া আর আদিবাকে না জানিয়েই সারপ্রাইজ দিতে চেয়েছিলেন, কিন্তু গাড়ি থেকে নামতেই বারান্দার অন্ধকার থেকে রহিমা প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটে এল। রহিমার চেহারা সম্পূর্ণ ফ্যাকাশে, তার কাঁপা কাঁপা হাতে তখনও বাসন মাজার গ্লাভস পরা। সে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, এখন একদম ভেতরে যাবেন না, একটুও শব্দ করবেন না। কথাগুলো শুনে আরমান যেন সেখানেই পাথরের মতো জমে গেলেন। বারান্দার ছাদে বৃষ্টির ছাট তীর্যকভাবে এসে পড়ছিল। বাড়ির ভেতর থেকে খুব ক্ষীণ একটা হলুদ আলো বাইরে ভেসে আসছে। আজ এই বিলাসবহুল বাড়িটাকে জনমানবহীন একটা ঠান্ডা গেস্ট হাউসের মতোই শান্ত লাগছে। দরজার সামান্য ফাঁক দিয়ে আলোর ঝলকানির সাথে সাথে কোনো এক অপরিচিত পুরুষের হাসির শব্দ বাইরে ভেসে এল। রহিমা প্রায় ছোঁ মেরে তার হাতটা চেপে ধরল। তার গলা কাঁপলেও কথার মাঝে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। স্যার, আপনি যদি এখন ভেতরে যান তবে আপনার জীবনের সব কিছু এমনভাবে শেষ হয়ে যাবে যেন তা কক্ষণো ছিল না। আমাকে বিশ্বাস করুন, আজ রাতে আসল সত্যিটা দেখার জন্য অন্তত একটু অপেক্ষা করুন। আরমান একেবারে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তিনি একজন অত্যন্ত ধনী, ক্ষমতাশালী এবং ব্যবসা জগতে প্রচণ্ড সম্মানিত মানুষ। কিন্তু কখনো কখনো নিজের এত বড় বাড়িতেই তিনি নিজেকে বড্ড একা অনুভব করেন। তিনি হাতের অর্কিডের তোড়াটি আরও শক্ত করে ধরলেন। একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। এই বৃষ্টির মাঝেও তার হৃদয়ে সন্দেহ আর এক চাপা কষ্টের অদ্ভুত মিশ্রণ কাজ করছিল। রহিমা তাকে গভীর উদ্বেগ আর সহানুভূতি ভরা চোখে দেখল। মেয়েটা যেন খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে আজকের রাতের এই সত্যিটা আরমানের জীবনের সব কিছু চিরতরে বদলে দেবে। বৃষ্টির ধুলোয় ঢাকা কালো বিশাল লোহার গেট আর পিচ্ছিল পাথরের রাস্তাটি লেকের সামনের এই বিলাসবহুল বাড়ির দিকে চলে গেছে। দূর থেকে আসা বাতাসের শব্দ রাতের নিস্তব্ধতার সাথে মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। দোরগোড়ায় আদিবার ছোট ছোট চপ্পলগুলো পাপোশের পাশে খুব সুন্দরভাবে সাজানো। তাজা সাদা অর্কিডের ফুলদানিতে তখনও জলের ফোঁটা চিকচিক করছে, আর ফুলদানির এক কিনারে কারো হাতের ছাপ খুব স্পষ্টভাবে রয়ে গেছে। রান্নাঘরে চিমনির শব্দ এক টানা বেজেই চলেছে। সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বিলাসবহুল, কিন্তু অদ্ভুতভাবে ঠান্ডা আর প্রাণহীন। আরমান নিজের ভ্রু কুঁচকালেন। হাত থেকে প্রায় পিছলে যাওয়া অর্কিডের তোড়াটি তোলার জন্য সামান্য নিচু হলেন। রহিমা খুব সন্তর্পণে ধীরে ধীরে কাছে এলো। তার কণ্ঠস্বর এতই নিচু ছিল যেন তার ভয় হচ্ছিল রাতের বাতাসও হয়তো তাদের কথা শুনে ফেলবে। স্যার, দয়া করে এখনও ভেতরে যাবেন না, কাউকে কিছু বলবেন না। আরমান তার দিকে তাকালেন। তার চোখ দুটো গভীর হয়ে গেল। বাড়িতে এসব কি হচ্ছে?
রহিমা শুধু মাথা নেড়ে নিজের চোখ নিচু করে নিল। আপনি আপাতত এখানে লুকিয়ে পড়ুন, আপনাকে নিজের চোখেই সবটা দেখতে হবে। তারা দুজনেই বারান্দার পেছনের অন্ধকারে লুকিয়ে পড়লেন। পর্দার সামান্য ফাঁক দিয়ে আরমান পুরো লিভিং রুমটি দেখতে পেলেন। দামি কাচের টেবিলে রেড ওয়াইনের গ্লাস সাজানো। একজন অপরিচিত পুরুষের দামি কোট একটা চেয়ারে খুব অযত্নে ঝোলানো। সুমাইয়ার কণ্ঠস্বর বেশ ধীর কিন্তু অত্যন্ত তীক্ষ্ণভাবে কানে এলো। একদম চিন্তা করো না, আজ রাতে কেউ এই বাড়িতে ফিরে আসবে না। একটা পুরুষালী কণ্ঠস্বর সাথে সাথেই উত্তর দিল, শুধু একবার সেসব কাগজে সই করে দিলে তার সব কিছু চিরকালের জন্য তোমার হয়ে যাবে। প্রতিটি শব্দ আরমানের কানে যেন ধারালো ছুরির মতো নির্মমভাবে বিদ্ধে লাগল। রহিমা মাথা নিচু করে খুব ধীরে ধীরে বলতে শুরু করল, তার সতর্ক চোখ গেটের দিকে। আপনি যখন থেকে বিজনেস ট্রিপে শহরের বাইরে গেছেন, এই বাড়ি আর আগের মতো নেই। আমি এমন অনেক কথা শুনেছি যে আমার কোনোভাবেই শোনা উচিত ছিল না, কিন্তু আমার ভীষণ ভয় ছিল যে আমি যদি আপনাকে তাড়াতাড়ি সবটা বলে দিই তবে সবাই খুব সহজেই তা অস্বীকার করবে। দয়া করে অকাট্য প্রমাণের জন্য আরেকটু অপেক্ষা করুন। আরমান রাগে নিজের মুঠি শক্ত করে ধরলেন, তারপর আস্তে আস্তে শিথিল করলেন। তিনি হাতের তোয়াটি দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে রাখলেন। তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে এল, ঠিক আছে, তুমি আমার পেছনেই থাকো। যদি কোনো কিছু ভুল হতে থাকে তবে গিয়ে গেটে করিম চাচাকে ডেকে নিয়ে এসো। রহিমা সম্মতি জানিয়ে মাথা নাড়ল। তার ঠোঁট শক্তভাবে চাপা। বাড়ির ভেতরে গ্লাসের টুংটাং শব্দ আস্তে আস্তে কমে এল এবং হাসির শব্দও থেমে গেল। আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন যে হলওয়ের ক্যামেরাটি অন্যদিকে ঘোরানো রয়েছে। রহিমা ফিসফিস করে বলল, আমি গত কয়েকদিন ধরেই এটাকে এভাবে ঘোরানো অবস্থায় দেখছি, কিন্তু আমার এটা ঠিক করার কোনো সাহস হয়নি। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। সব কিছুর পেছনেই একটা নির্দিষ্ট কারণ থাকে। তিনি ফিসফিস করে বললেন, এখন থেকে আমাদের বলা প্রতিটি শব্দের বিশাল মূল্য থাকবে, কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। রহিমা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ভয়ে তার হাত কাঁপছে। বাইরে লেকের জলের শব্দ রাতের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছে। ধীরে ধীরে আরমান নিজেকে সান্ত্বনা দিয়ে বোঝাতে বোঝাতে বললেন, বাড়ি এমন কোনো জায়গা হওয়া উচিত নয় যেখানে মানুষের ভয় লাগে। রহিমা উত্তর দিল, তার গলা কাঁপলেও ভেতরে ভেতরে সে বেশ মজবুত ছিল। সোজা আর সৎ মানুষকে কোনো কিছুরই ভয় পেতে হয় না স্যার। যে মুহূর্তে আরমান দরজা খুলতে যাচ্ছিলেন ঠিক তখনই এক পুরুষের পায়ের শব্দ খুব কাছে এগিয়ে এলো। রহিমা তাড়াতাড়ি দরজার হাতলে নিজের হাত রাখল। মাথা নেড়ে বারণ করে দিল। তার চোখে আকুল মিনতি, দয়া করে স্যার, এখন নয়। বাড়ির ভেতরে সুমাইয়ার গলার স্বর ধীর এবং বেশ দ্রুত শোনাল, গোলমাল করো না, প্রতিবেশীরা খেয়াল করে ফেলবে। সত্যিটা ঠিক তাদের সামনেই আয়নার মতো পরিষ্কার হয়ে ফুটে উঠল। শুধু একটা সামান্য নড়াচড়া আর সব কিছু বোমার মতো ফেটে পড়বে। কিন্তু আরমান কোনো ধরনের হট্টগোল বেছে নিলেন না। তিনি খুব চুপচাপ দরজার হাতল থেকে নিজের হাত সরিয়ে নিলেন। তার চোখ অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। কষ্টদায়ক হলেও বিষয়টা এখন অত্যন্ত স্পষ্ট। সেই মুহূর্তেই তিনি বুঝে গেলেন যে নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি বিবেকের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি রহিমার দিকে ফিরে খুব ধীরে ধীরে বললেন, এখন থেকে প্রতিটি ছোট বড় কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে। বাড়ির ভেতরে কারো ফোন ভাইব্রেট করে উঠল। সুমাইয়ার গলা ভেসে এলো, রিংটোন বন্ধ করো। বারান্দার বাইরে বৃষ্টি তখনও একটানা ঝরছে। প্রতিটি জলের ফোঁটা আরমানের হৃদয়ে ভীষণ ভারী আর চুপচাপভাবে আঘাত করছে। বৃষ্টি তখনও বারান্দার বাইরে রিমঝিম করে পড়ছে, যেন কারোর হৃদয়ের এই অসহনীয় ভারী ভাবকে আরও বেশি দীর্ঘ করে তুলছে। আলো জ্বালানো ঘরে সুমাইয়া রায়হানের জন্য দামি মদ ঢালল। তার শারীরিক নড়াচড়া খুব ধীর আর পুরোটাই কৃত্রিম। তার কণ্ঠস্বর এতই নিচু ছিল যেন তার ভয় হচ্ছিল বাইরের বাতাসও হয়তো তা শুনে ফেলবে। সে এখনও মন থেকে ভাবে যে আমি একজন খুব সহজ সরল আর বোকা স্ত্রী, কিন্তু আসলে এই সব কিছুই আমাদের বিশাল পরিকল্পনার একটা অংশ। রায়হান চেয়ারে আয়েশ করে পেছনে হেলান দিল। ঠোঁটে এক কুটিল হাসি নিয়ে বলল, তুমি খুব চালাক। ওর মতো মানুষকে শুধু কিছু মিষ্টি কথায় খুব সহজেই মাখনের মতো গলানো যায়। পর্দার সামান্য ফাঁক দিয়ে আরমান একেবারে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার নিঃশ্বাস যেন বুকের ভেতর আটকে ছিল। প্রতিটি শব্দ ঠান্ডা চাকুর মতো তার হৃদয়কে ফালা ফালা করে কাটছিল। তার এতগুলো বছরের বিশ্বাসকে নির্মমভাবে চিরে ফেলছিল। দরজার বাইরে তার পরম যত্নে রাখা সাদা অর্কিডের তোয়াটি
তখনও ঠিক সেখানেই পড়েছিল। রাতের বৃষ্টি আর দমকা বাতাসের কারণে কোমল পাপড়িগুলো ধীরে ধীরে ঝরে মাটিতে পড়ছে। রহিমা সেই তোয়াটির দিকে অপলক দৃষ্টিতে তাকাল। তার গলা কান্নায় ধরে এলো। সে খুব ভালো করেই জানত যে যদি আরমান এখন ভেতরে চলে যান তবে এই বাড়ি আর কখনোই শান্তির বাড়ি থাকবে না। কখনো কখনো চরম নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। সে মনে মনে ভাবল। তার হৃদয় খুব অস্থির ছিল। সে বুঝে গেল যে তার মালিক নিজের শেষ মর্যাদাটুকু বজায় রাখার জন্য প্রাণপণ শান্ত থাকার চেষ্টা করছেন। বড় লিভিং রুম, হলুদ আলো চকচকে মদের গ্লাসের উপর ঠিকরে পড়ছে। দামি টেবিলে ব্যবসার বিনিয়োগের চুক্তি আর উইলের একটা কপি রাখা। বাইরে কাঁচের জানালা দিয়ে লেকের ধারের বাতাসের শব্দ আসছে। বাতাসের প্রতিটি দমকায় ভারী পর্দাগুলো ধীরে ধীরে নড়ছে। ভেতরের পরিবেশটি চরম বিলাসবহুল কিন্তু অদ্ভুত আর গুমট, যেন ঘরটি পরিবারের সমস্ত উষ্ণতা চিরতরে ভুলে গেছে। ঘরে সুমাইয়া রায়হানের দিকে তাকাল। তার কণ্ঠস্বর মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে এখন অনেক বুড়ো হয়ে গেছে, মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে। শুধু একবার সে সই করলেই এই সমস্ত অঢেল সম্পত্তি আমার নামে হয়ে যাবে। রায়হান অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে হাসল আর নিজের সিগারেটে একটা লম্বা টান দিল। তুমি শুধু আগের মতোই তার যত্ন করার নিখুঁত ভান করতে থাকো। এমন পুরুষেরা সামান্য কোমলতাতেই পুরোপুরি অন্ধ হয়ে যায়। আরমান প্রতিটি শব্দ খুব মনোযোগ দিয়ে শুনলেন। তার হাত হালকাভাবে রাগে কেঁপে উঠল। রহিমা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে, সে ভয়ে তার শাড়ির আঁচল শক্ত করে ধরে রেখেছে। তিনি খুব ধীরে ধীরে বললেন, তার গলা ব্যথায় ধরে এসেছিল। মানুষ তখন সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন তার লজ্জা পাওয়া চিরতরে বন্ধ হয়ে যায়। রহিমা মাথা নিচু করল, তার হৃদয় যেন ব্যথায় বসে গেল। তার চোখে টলটলে জল, কিন্তু সে শব্দ করে কাঁদার কোনো সাহস পেল না। রায়হান তার গলা আরও নিচু করে বলতে থাকল, কাল সে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য ক্লিনিকে যাচ্ছে। আমি তার গাড়িতে কিছু একটা গোলমাল করে দেব। শুধু একটু অসাবধানতার দরকার পড়বে, এরপর সব কিছু একেবারে পরিষ্কার হয়ে যাবে। সুমাইয়া সন্দেহ নিয়ে ভ্রু কুচকাল। কোনো ধরনের ভুল করো না, আমি তোমার 1 মিনিটের বোকামির জন্য সারা জীবন জেলে পচে মরতে চাই না। এই কথাটি রহিমার মেরুদণ্ডে রীতিমতো শিহরণ জাগাল। সে আরমানের দিকে তাকাল, তার চেহারা ধীরে ধীরে পাথরের মতো কঠোর হয়ে গেছে। তিনি রহিমাকেও পিছিয়ে আসার ইশারা করলেন, কাউকে কিচ্ছু বলবে না, আজ রাতে একেবারে স্বাভাবিকভাবে নিজের কাজ করো। কাল সকালে কোনো ভালো মেকানিককে ডেকে হলওয়ের ক্যামেরা ঠিক করিয়ে নিও। তার কণ্ঠস্বর খুব ভারী, প্রতিটি শব্দ যেন সীসার মতো ভারী হয়ে পড়ছিল। রহিমা ধীরে ধীরে মাথা নাড়ল। জি স্যার, কিন্তু আপনাকে নিজের খুব খেয়াল রাখতে হবে। তিনি তার দিকে একদৃষ্টে তাকালেন। তার ঠোঁটে একটি ম্লান হাসি ফুটে উঠল, যে একই সাথে দুঃখজনক এবং ভীষণ দৃঢ় দুটোই ছিল। গেটের বাইরে রায়হানের গাড়ি স্টার্ট হওয়ার শব্দ হল। রায়হান চলে গেল, সুমাইয়াকে বিশাল বাড়িতে একা রেখে। সুমাইয়া তার ফোন খুলল, তার আঙুলগুলো স্ক্রিনের উপর দ্রুত মেসেজ টাইপ করতে লাগল। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, কাল আমাদের জীবনের নির্ণায়ক দিন। স্ক্রিনটি দপ করে জ্বলে উঠল এবং তারপর নিভে গেল। সুমাইয়া এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং গ্লাসে আরও কিছুটা মদ ঢালল। সদর দরজা ধীরে ধীরে খুলল। পায়ের শব্দ ফাঁকা ঘরে প্রতিধ্বনিত হল। আরমান ভেতরে এলেন। তার শার্ট তখনও বৃষ্টির জলে বেশ ভেজা। সুমাইয়া তাকে দেখে চমকে উঠল। হাতের গ্লাস প্রায় পড়েই গিয়েছিল। সে তাড়াতাড়ি মুখে একটা কৃত্রিম হাসি ছড়াল। আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন? আমি শুধু... আরমান তার কথার কোনো উত্তর দিলেন না। তিনি শুধু হাতের ভেজা অর্কিডের তোড়াটি টেবিলে রেখে দিলেন। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু অসম্ভব ঠান্ডা ছিল। এই ফুল আমি শুধু তোমার জন্যেই এনেছিলাম, কিন্তু বাইরের বৃষ্টি এগুলোকে একেবারে নষ্ট করে দিয়েছে। এই সাধারণ কথাটি সুমাইয়াকে রীতিমতো হতবাক করে দিল। তার হৃদয় ভয়ে দ্রুত স্পন্দিত হতে লাগল। আরমানের দৃষ্টি তাকে শান্তভাবে কিন্তু তীক্ষ্ণ তলোয়ারের মতো দেখছিল। সুমাইয়া অস্বস্তি কাটাতে গলা পরিষ্কার করল। আপনি কি বাইরে থেকে কিছু শুনেছেন? আমি ঠিক ততটুকু শুনেছি যতটুকু শুনলে আমি বুঝতে পারি। তিনি ধীরে ধীরে বললেন, মানুষ ঠিক তখনই ধোঁকা দেয় যখন তার মনের লোভ মানবতার চেয়েও অনেক বড় হয়ে যায়। আপনি আমাকে সম্পূর্ণ ভুল বুঝছেন। সুমাইয়া তাড়াতাড়ি আত্মপ্রক্ষা সমর্থনে বলল। তার গলা থরথর করে কাঁপছিল। আরমান এর কোনো উত্তর দিলেন না। তিনি শুধু চুপচাপ এক দৃষ্টে তাকে দেখতে থাকলেন। তার চোখ যেন সেই ঠান্ডা মুখোশ ভেদ করে ভেতরে ঢুকছিল। সুমাইয়া আরমানের চোখ সরিয়ে নিয়ে অপরাধীর মতো মাথা নিচু করল।
তার ঠোঁট শক্ত হয়ে গেল। বারান্দার বাইরে অন্ধকারে রহিমা লুকিয়ে দাঁড়িয়েছিল। তার হৃদয় জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। সে বেশ ভালো করেই বুঝে গেল যে স্যার কোনো হট্টগোল করতে চান না। এটি এই বাড়ির সামান্যতম সম্মান বাঁচানোর একমাত্র উপায় ছিল, অন্তত আজকের এই রাতের জন্য। সুমাইয়া ঘুরল এবং প্রায় ছুটতে ছুটতে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে গেল, নিজের পিঠে বিদ্ধ হওয়া জ্বলন্ত দৃষ্টি থেকে বাঁচতে। যখন তার হিলের শব্দ ধীরে ধীরে দূরে চলে গেল, তখন রহিমা কাছে এলো এবং ধীরে ধীরে বলল, এখন আমরা কি করব স্যার? আরমান বাইরে খোলা আকাশের দিকে তাকালেন। বৃষ্টি তখনও থামেনি। কোথাও অনেক দূরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। তুমি চুপ থাকো, কিন্তু সব কথা ভালোভাবে মনে রেখো। কাল আর কেউ ভালো মানুষের ভান করতে পারবে না। আলো জ্বালানো ফাঁকা ঘরে দুজন মানুষের ছায়া ঠান্ডা টাইলসে পড়ছিল। একজন পাহাড়ের মতো স্থির, একজন ভয়ে কাঁপতে থাকা। দুজনেই চরম সত্যের সকালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। পরের দিন সকালে ঢাকার আকাশ বেশ শান্ত। সকালের মিষ্টি রোদ পর্দা ভেদ করে ঘরের ভেতরে আসছিল। গত রাতের বৃষ্টির কারণে মেঝেতে জলের দাগগুলো চকচক করছিল। সুমাইয়া অন্যদিনের চেয়ে তাড়াতাড়ি উঠল। সে একটি দামি সাদা রেশমি পোশাক পরল। আরমানকে দেখে এত ভালোবেসে হাসল যেন কাল রাতে এই বাড়িতে কিছুই হয়নি। কফির মনমাধানো সুগন্ধ পুরো ডাইনিং রুমে ছড়িয়ে পড়ল। আরমান টেবিলের এক প্রান্তে চুপচাপ বসলেন, শান্তভাবে নিজের ফোন স্ক্রল করে দেখছিলেন। ফোনটিতে রহিমার দ্বারা হলওয়ের ক্যামেরা থেকে উদ্ধার করা গতরাতের ভিডিও চলছিল। সুমাইয়া আর রায়হানের ছবি সেখানে একদম স্পষ্ট। তাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি শব্দকে কোনোভাবেই অস্বীকার করা যাচ্ছিল না। আরমানের মাথায় গতরাতের সুমাইয়ার গলা তখনও বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন। প্রতিটি শব্দ একটা ছোট ধারালো চাকুর মতো তার হৃদয়ে বিঁধছিল। রহিমা নির্দেশ মতো সকাল সকাল হলওয়ের ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করে দিয়েছিল এবং একটি পুরনো ল্যাপটপে অস্থায়ীভাবে সেভ করা হার্ড ড্রাইভও খুঁজে পেয়েছিল। যখন সে সেই ভিডিওটি তার স্যারের হাতে দিল, তখন সে শুধু এটুকু বলল, হয়তো উপরওয়ালাও চেয়েছিলেন যে আপনি পুরো সত্যিটা নিজের চোখে দেখুন। সেই সকালে ডাইনিং রুম আলোয় ঝলমল করছিল, কিন্তু কেউ মনের ভেতরে কোনো উষ্ণতা অনুভব করছিল না। সুমাইয়া তখনও মেকি হাসছিল। আপনি আজকাল বড্ড কম খাচ্ছেন, নিজের স্বাস্থ্যের একটু খেয়াল রাখুন। আপনি আজকাল অফিসে খুব বেশি কাজ করছেন। আরমান হাতের চামচ নিচে রাখল এবং খুব ধীরে কিন্তু যথেষ্ট ঠান্ডাভাবে উত্তর দিলেন, আমি তোমার ধারণার চেয়েও অনেক বেশি সুস্থ আছি। সে স্যারের কথার লুকোনো অর্থ বুঝতে পারল। এটি একটি এমন প্রচ্ছন্ন সতর্কতা ছিল যার জন্য কোনো উচ্চস্বরের প্রয়োজন ছিল না। সুমাইয়া যখন টেবিল থেকে সরে গেল, তখন রহিমা ভেতরে এলো এবং ধীরে ধীরে ফিসফিস করে বলল, স্যার, আমি এটি পেয়েছি। সে একটি ছোট ইউএসবি ড্রাইভ দিল। আরমান সেটি নিজের ফোনে লাগালেন। ভিডিওটি চলল এবং রায়হানের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, শুধু একবার সে সই করে দিলে তার সবকিছু তোমার হয়ে যাবে। ডাইনিং রুমের পরিবেশ মুহূর্তে গুমোট হয়ে গেল। আরমান চুপচাপ বসে রইলেন। রাগে তার মুষ্টি শক্ত হয়ে গেল, কিন্তু কণ্ঠস্বর স্থির রইল। কিছু মানুষ জীবনে টাকায় গরিব হয় না, কিন্তু চরিত্রে চরম গরিব হয়। মানুষের সবচেয়ে বড় ক্ষতি হল তার ভেতরের দয়ার হারিয়ে যাওয়া। হঠাৎ সুমাইয়ার ফোন বেজে উঠল। স্ক্রিনে রায়হান নাম ভেসে উঠল। রহিমা তাড়াতাড়ি তাকাল, তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। সুমাইয়া তাড়াতাড়ি ফোন তুলল এবং তড়িঘড়ি করে বারান্দায় চলে গেল। গলা একদম নিচু করে বলল, এই সময় আমাকে ফোন করো না, সে এখানেই আছে। রায়হানের গলা স্পিকার থেকে ভেসে এলো, একদম চিন্তা করো না, আমাদের পরিকল্পনা এখনও সময় মতোই চলছে। রহিমা তাদের দিকে তাকাল। তার মনে প্রচণ্ড রাগ ফুটছিল। এই সময় রাগের বশে কিছু বললেই সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সুমাইয়া যখন বাইরে গেল, তখন আরমান তার ব্যক্তিগত আইনজীবীকে ফোন করলেন। তার কণ্ঠস্বর গভীর এবং খুব নির্ণায়ক ছিল। আজ দুপুরে আমার অফিসে দেখা করো, কেউ যেন কোনোভাবেই না জানতে পারে। ফোন বন্ধ করে তিনি রহিমাকেও নির্দেশ দিলেন, এই কথাটি ঘুণাক্ষরেও কাউকে বলবে না, গেটের করিম চাচাকেও না। জীবনে কখনো কখনো তাড়াতাড়ি কথা বলে ফেললে আমরাই সবার কাছে ভুল প্রমাণিত হই। রহিমা মাথা নিচু করল। তার গলায় আবেগে ধরে এলো, আমি বুঝতে পারছি স্যার, সত্যিকারের মানুষের ভয় থাকে না, মানুষ শুধু মানুষের মনকেই ভয় পায়। ঠিক সেই সময়ে আদিবা সিঁড়ি দিয়ে নিচে এলো। তার ঘুমন্ত চোখ, চুল এলোমেলো। সে খুব নিষ্পাপভাবে হাসল। মা,
বাবা কি আজ কাজে যাচ্ছে না? সুমাইয়া চমকে ঘুরল। তার হাসি একটু কৃত্রিম ছিল। আজ মা চাইল যে আমরা সবাই মিলে একসাথে সকালের নাস্তা করি। আরমান তার আদরের ছোট মেয়েকে দেখলেন। তার চোখ মুহূর্তে নরম হয়ে গেল। আদিবা রহিমার হাত ধরে টানল এবং ধীরে ধীরে বলল, রহিমা খালা, কাল রাতে আমি রায়হান আঙ্কেলকে আমাদের বাড়িতে দেখেছিলাম। মা বলেছিল যে সে নাকি কারেন্ট ঠিক করছিল, কিন্তু আমি তাকে মাকে শক্ত করে জড়িয়ে ধরতে দেখেছি। রহিমা শুনে হতবাক হয়ে গেল। তার হৃদয় যেন স্পন্দন হওয়া একেবারেই বন্ধ করে দিল। সে নিচু হয়ে ঝুঁকে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিল। তুমি খুব ভালো মেয়ে। এই কথাটি ভুল করেও কাউকে বলবে না। এটি বড়দের ওপর ছেড়ে দাও। সুমাইয়া যখন বাচ্চাটিকে নিয়ে বাগানে খেলতে গেল, তখন রহিমা আরমানের কাছে এলো এবং ধীরে ধীরে বলল, বাচ্চাটি নিজের চোখে দেখে ফেলেছে। এখন আপনি কি করবেন স্যার? আরমান বাইরের দিকে তাকালেন। তার চোখ দুটো এতটাই গভীর ছিল যেন তার মধ্যে পুরো আকাশের বিশাল দুঃখ লুকিয়ে আছে। আরও তাড়াহুড়ো করা কোনোভাবেই উচিত নয়। যদি এখনই তাকে সত্যিটা বলি, তবে তারা মুখের উপর পরিষ্কার অস্বীকার করবে। মনে রেখো, এই দুনিয়াতে কর্মের একটা নিয়ম আছে। খারাপ কাজের শেষ সব সময় খারাপই হয়, আজ নয় তো কাল। সন্ধেবেলায় সুমাইয়া যখন বাইরে থেকে বাড়ি ফিরল, তখন সে দেখল যে টেবিলে আরমানের ল্যাপটপ খোলা আছে। সে দ্রুত পায়ে এগিয়ে গেল। তার হৃদয়ে ভয়ে দ্রুত স্পন্দিত হচ্ছিল। আপনি কি দেখছেন? আরমান মাথা তুললেন। তার চোখ শান্ত ছিল। আমি আমাদের পুরনো ক্যামেরার ফুটেজ দেখছি। এই ক্যামেরার অ্যাঙ্গেলটি সত্যিই খুব সুন্দর। সুমাইয়ার চেহারা সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। সে ততলাতে লাগল। আপনি কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছেন? আরমান কোনো উত্তর দিলেন না, শুধু হাতের চায়ের কাপটি নিচে রাখলেন। ঘরের নীরবতা এতটাই গুমট ছিল যে সুমাইয়ার হৃদয়ে ভয় বহুগুণে বাড়তে লাগল। সেই প্রাণঘাতী নীরবতা থেকে ধীরে ধীরে রাত হয়ে গেল। জানালার বাইরে লেকের বাতাস শব্দ করছিল। ঘরে সুমাইয়া নিজের বিছানায় বসেছিল। তার কাঁপা হাত দ্রুত মেসেজ টাইপ করছিল। কিছু একটা গোলমাল আছে, আমার মনে হয় সে সব জেনে গেছে। কিছুক্ষণ পর রায়ানের উত্তর এলো। যদি সে সত্যিই জেনে গিয়ে থাকে, তবে আমাদের আগেভাগেই বড় কোনো পদক্ষেপ নিতে হবে। মেসেজটি স্ক্রিনে জ্বলল এবং তারপর নিভে গেল। রাতের অন্ধকার বাড়িটিকে পুরোপুরি গিলে খেল। কেবল বাইরের বাতাসের শব্দ আর একজন ষড়যন্ত্রকারীর ভারী নিঃশ্বাস অবশিষ্ট ছিল। রাত তখন বেশ গভীর। ঢাকার ওই বিলাসবহুল বাংলোটি একটা গুমট ঠান্ডা নীরবতায় ডুবেছিল। দ্বিতীয় তলার বিশাল ঘরে সুমাইয়া ড্রেসিং টেবিলের সামনে একা বসেছিল। আয়নায় তার চেহারা একই সাথে সুন্দর এবং চরম ঠান্ডা দুটোই দেখাচ্ছিল। টেবিলে একটি ছোট ডায়েরি খোলা পড়েছিল, যাতে অত্যন্ত আঁকাবাঁকা অক্ষরে লেখা ছিল, যদি সে জেনে যায় তবে আমাদের আগেই কিছু একটা করতে হবে। তার ঠিক নিচেই রায়হানের ফোন নম্বর ছিল, যার পাশে স্পষ্ট করে লেখা ছিল, ঘুমের ওষুধ প্রথম ধাপ। সে ডায়েরিটি সশব্দে বন্ধ করে দিল। তার গতরাতে রায়হানের সাথে হওয়া ভয়ঙ্কর কথোপকথন মনে পড়ল। যদি আমরা ধরা পড়ি তবে সে কাউকে বাঁচতে দেবে না। এখন এই শব্দগুলো তার মাথায় একটা দগদগে দাগের মতো হয়ে গিয়েছিল। সে কিছু করার আগেই তাকে শেষ করতে হবে। সুমাইয়া বিড়বিড় করল। মদের গ্লাসটি সে শক্ত করে ধরল। তার হৃদয়ের জমাট অন্ধকার তার সমস্ত মানবতাকে গিলে খেয়েছিল। পরের দিন দুপুরে সুমাইয়া আদিবার জন্মদিনের জন্য ভালো ফল কেনার অজুহাত দেখাল এবং বনানীর গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি ছোট নিরিবিলি ক্যাফেতে রায়হানের সাথে চুপিসারে দেখা করল। রায়হান আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। তার চেহারা বেশ টানটান ছিল। তার কণ্ঠস্বর কাঁপছিল। চলো আমরা পালিয়ে যাই সুমাইয়া, এখনও আমাদের হাতে সময় আছে। সুমাইয়া কফিতে এক চুমুক দিল। তার ঠোঁট হালকা বাঁকা হল। পালানোর মানে হল আমাদের সবকিছু চিরতরে হারিয়ে ফেলা। তুমি কি আবার আগের মতো রাস্তার ভিখারি হয়ে থাকতে চাও? যদি সে এই দুনিয়ায় না থাকে, তবে তার সবকিছু আমাদের হবে। রায়হান ঘাবড়ে গিয়ে চারদিকে তাকাল। সুমাইয়া নিজের দামি ব্যাগ থেকে একটি ছোট স্বচ্ছ শিশি বের করল। শুধু তার মদের গ্লাসে কয়েক ভোঁটা। তার আগে থেকেই হার্টের অসুখ আছে, পৃথিবীর কারও সন্দেহ হবে না।
রায়হান শিশিটি দেখে মাথা নাড়ল। তার হঠাৎ মনে পড়ল যে কাজের মেয়ে রহিমা সব দেখে ফেলেছে। সুমাইয়া অত্যন্ত ঠান্ডা গলায় বলল, তো সেও দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে। দেরি করে সন্ধ্যায় রহিমা পেছনের বাগানে আবর্জনা পরিষ্কার করছিল। হঠাৎ সে পুরনো ইটের দেওয়ালের ওপার থেকে ফিসফিস গলার আওয়াজ শুনতে পেল। সে নিজের নিঃশ্বাস আটকে রাখল, নিজের কান দেওয়ালের সাথে একদম লাগাল। ঘুমের বড়ি, হার্ট, গায়েব। রহিমা ভয়ে হতবাক হয়ে গেল। সে খুব ভালো করেই বুঝে গেল যদি সে এখনই কিছু একটা না করে তবে হয়তো আরমান স্যার সকাল পর্যন্ত বেঁচে থাকবেন না। রাত হলে রহিমা চুপি সারে আরমানের স্টাডি রুমে গেল। তিনি তখন গুরুত্বপূর্ণ ফাইল পড়ছিলেন। টেবিল ল্যাম্পের আলো তার ক্লান্ত মুখের ওপর এসে পড়ছিল। সে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে বলল, স্যার, আমি তাদের ভয়ঙ্কর কথা বলতে শুনেছি। তারা আপনার চরম ক্ষতি করার পরিকল্পনা করছে। আরমান কাজ থামালেন। তার চোখে একটি ঠান্ডা চমক এলো। এক মুহূর্তের ভারী নীরবতার পর তিনি খুব ধীরে ধীরে বললেন, তুমি শুধু এমন ভান করো যেন তুমি এর কিছুই জানো না। বিষাক্ত সাপ ঠিক তখনই তার লেজ দেখায় যখন সে ভাবে যে তার শিকার পুরোপুরি মরে গেছে। আরমান সংক্ষেপে উত্তর দিলেন, আমার কিছু হবে না, শুধু বিশ্বাস রাখো যে যেমন বুনবে সে ঠিক তেমনই ফল কাটবে। ধাপে ধাপে তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় পাল্টা আক্রমণ করার ছক কষলেন। যখন ঘড়িতে কাটায় কাটায় রাত 10টা বাজল, সুমাইয়া রান্নাঘরে এলো। সে একটি গাঢ় লাল রঙের নাইট গাউন পরেছিল। মুখে হালকা মেকআপ ছিল, কিন্তু তার চোখে হত্যার আগুন ছিল। সে ধীরে ধীরে আরমানের মাদের গ্লাস ভরল এবং তাতে কয়েক ফোঁটা বর্ণহীন তরল মিশিয়ে দিল। আলো তার হাতের ওপর পড়ল, যা কাঁপছিল এবং একই সাথে দৃঢ়ও ছিল। ওপরে চলে আসুন, আমি আপনার ঘুমাতে সাহায্য করার জন্য বিশেষ মদ তৈরি করেছি। তার কণ্ঠস্বর ভীতিকার মাত্রায় মিষ্টি আর মোহনীয় ছিল। আরমান আস্তে আস্তে নিচে এলেন। তার মুখে বাতাসের দমকার মতো এক হালকা হাসি ছিল। এত লম্বা সময় পর তুমি আমার এত পরোয়া করেছ, দেখে ভালো লাগল। এটি পান করে নিন, যাতে আপনার খুব ভালো ঘুম আসে। সে উত্তর দিল, ধীরে ধীরে মদের গ্লাসটি তার দিকে ঠেলে দিয়ে। তিনি গ্লাস তুললেন এবং নিজের ঠোঁট পর্যন্ত নিয়ে গেলেন। তার সতর্ক চোখ তখনও নিজের স্ত্রীর মুখের উপর নিবদ্ধ ছিল। এক মুহূর্ত পর তিনি সেটি নিচে রেখে দিলেন এবং হালকা হাসলেন। আমি এত ভালো মদের স্বাদ এখনই নষ্ট করতে চাই না, এটি এখানেই থাক। যখন সুমাইয়া বিরক্তি নিয়ে ঘুরল, তখন সে চট করে গ্লাসের পুরো মদ দরজার কাছের গাছের টবে ঠেলে দিল। কয়েক মিনিটের মধ্যেই টবের গাছের পাতাগুলো কুঁচকে যেতে লাগল এবং গাছের কাণ্ড শুকিয়ে মাটিতে পড়ে গেল। তিনি সেই ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। তার মুখের রং একটুও বদলাল না, শুধু একটি দীর্ঘশ্বাস ফেললেন। তো এটি সত্যিই বিষ ছিল। রহিমা কাছেই দাঁড়িয়ে জানালা পরিষ্কার করছিল। সে ফিসফিস করে বলল, হয়তো ভগবান তাকে নিজেই নিজের কবর খুঁড়তে দিয়েছেন। ঠিক সেই সময়েই সুমাইয়া ঘুরল এবং তার নজর রহিমার সাথে মিলল। সেই মুহূর্তে দুজনেই চমকে উঠল। সুমাইয়ার চোখে তীব্র সন্দেহের চমক ছিল। অন্যদিকে রহিমা এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সে হাত থেকে মোছার কাপড়টিও ফেলে দিল। গভীর রাতে সুমাইয়া নিজের বিছানায় বসেছিল। তার হাত দ্রুত রায়হানকে মেসেজ করছিল। সেই কাজের মেয়েটি হয়তো আমাদের ব্যাপারে কিছু জেনে গেছে। উত্তর সাথে সাথেই এলো, তো তাকে আমি খুব ভালোভাবে সামলে নেব। বাইরে রহিমা জানালার কাছে লুকিয়েছিল এবং রাতের বাতাস শুনছিল। তার হৃদয়ে ভারী ছিল। সে জানত যে এখন থেকে সে আর এই বিষয়ে বাইরের কোনো সাধারণ মানুষ নেই। সকালের রোদ জানালার পর্দা ভেদ করে আসছিল। সকালের বাতাস তখনও শীতলতা নিয়ে আসছিল। রহিমা উঠোনে ঝাড়ু দিচ্ছিল, এমন সময় সে হঠাৎ থেমে গেল। একটি কালো রঙের টুপি পরা একজন মানুষ গেটের ঠিক বাইরে দাঁড়িয়েছিল। তার চোখ বাড়ির ভেতর খুব গভীরভাবে দেখছিল। রহিমার মেরুদণ্ডে শিহরণ দৌড়ে গেল। যখন সেই মানুষটি মাথা তুলল, তখন রহিমা স্পষ্ট চিনতে পারল যে সে রায়হান। সে চুপচাপ দাঁড়িয়ে রইল এবং তারপর ধীরে ধীরে নিজের বাইক স্টার্ট করে চলে গেল। নিজের পেছনে ধুলোর একটি মেঘ আর রহিমার হৃদয়ে গুমট ভয় রেখে গেল। এখন সে বুঝে গিয়েছিল যে এখানে সামলানোর আসল মানে কি। সে ধীরে ধীরে নিজেকে বলল, জীবনে কখনো কখনো চরম নীরবতাই সবচেয়ে দ্রুত মৃত্যুর উপায় হয়ে দাঁড়ায়। আজ পুরো বাংলোটি অদ্ভুতভাবে শান্ত ছিল। আরমান স্যার সংবাদপত্র পড়ার ভান করছিলেন,
কিন্তু আসলে তিনি বাইরের প্রতিটি শব্দে কান লাগিয়ে রেখেছিলেন। সুমাইয়া তখনও শান্ত আর স্বাভাবিক দেখার চেষ্টা করছিল। সে রহিমাকেও সাহায্যের জন্য ডাকল। তার কণ্ঠস্বর রেশমের মতো নরম ছিল। তুমি কি আমাদের এখানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করো? আমি তোমাকে আমাদের পরিবারের সদস্য মনে করি। রহিমা মাথা নিচু করল, তার হৃদয়ে তখন প্রলয়ঙ্করী তুফান বইছিল। তার কণ্ঠস্বর বেশ ধীর ছিল। জি ম্যাডাম, আমি শুধু এটাই চাই যে সবাই মিলে শান্তিতে থাকুক। দুজনের চোখ মিলল। একজন তীব্র সন্দেহে ভরা, অন্যজন নিজের ভয় লুকিয়ে রাখা। দুপুরে যখন সে কাপড় শুকানোর জন্যে উঠোনে গেল, তখন রহিমা হঠাৎ বাগানের পেছনে কারোর ছায়া নড়াচড়া করতে দেখল। সে ধীরে ধীরে দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ল। রায়হান ঝুঁকেছিল এবং বড় গাছের নিচে কিছু একটা পুঁতে রাখছিল। যখন সে কাজ শেষ করে চলে গেল, তখন রহিমা কাঁপতে কাঁপতে কাছে গেল। সেটি একটি ছোট প্লাস্টিকের ব্যাগ ছিল, যার ভেতরে একটি কাগজের টুকরো ছিল, যাতে তাড়াহুড়ো করে লেখা ছিল আজ রাত ৯টায়। দেরি করে সন্ধ্যায় সুমাইয়া আবার একটি চমৎকার দামি ডিনার তৈরি করল। স্টেক, রেড ওয়াইন, সিফুড স্যুপ, সবকিছুই প্রতিদিনের চেয়ে অস্বাভাবিক ছিল। সে রহিমার সাথে খুব হেসে কথা বলছিল। খাও, তুমি আজকাল খুব রোগা হয়ে গেছ। সুমাইয়ার চোখে একটি পরীক্ষার চমক ছিল। সে এটা দেখার চেষ্টা করছিল যে রহিমা কি ভয় পাচ্ছে, সে কি সত্যি কিছু জানে। কিন্তু রহিমা সবকিছু নিখুঁতভাবে লুকিয়ে রেখেছিল। তার হাসি এখন একটি পাথরের মুখোশ হয়ে গিয়েছিল। যখন ঘড়িতে ঠিক রাত ৯টা বাজল, সুমাইয়া পেছনের বাগানে গেল। রহিমা চুপচাপ রান্নাঘরের জানালা দিয়ে সব দেখছিল। অস্পষ্ট জ্যোৎস্নায় রায়হান আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। সে ধীরে ধীরে বলল, ওই মেয়েটা আমাদের সব কথা জানে, আমি তাকে ভয় দেখিয়ে চিরতরে চুপ করিয়ে দেব। সুমাইয়া ঠান্ডাভাবে উত্তর দিল, আরমান যেন একটুও সন্দেহ না করেন, কাজ পরিষ্কারভাবে করো। আমি চাই না যে কেউ এই ব্যাপারে বারবার কথা বলুক। দ্বিতীয় তলার বারান্দায় আরমান স্যার দূরবীন দিয়ে সব দেখছিলেন। তিনি নিজের ফোনের রেকর্ডিং চালু করলেন। তিনি বুঝে গেলেন এটি ঠিক সেই সময় যখন শিকার নিজেই এসে জালে ফেসে যায়। রাত গভীর হল। রহিমা রান্নাঘর পরিষ্কার করছিল। সে ভুল করে সুমাইয়ার ফোন টেবিলে পড়ে থাকতে দেখল। স্ক্রিন জ্বলছিল। একটি নতুন মেসেজ এসেছিল, যদি তাড়াতাড়ি শেষ না করা হয় তবে বড় বিপদ আমাদের দুজনের ওপর আসবে। রহিমা সোজা আরমান স্যারের স্টাডি রুমে দৌড়াল। তার কণ্ঠস্বর কাঁপছিল, স্যার, তারা আমার মারাত্মক ক্ষতি করার পরিকল্পনা করছে, আমি তাদের পরিষ্কার বলতে শুনেছি। আরমান স্যার তার কাঁধে ভরসার হাত রাখলেন। গভীর গলায় বললেন, তুমি ভয় পেও না, ভালোর ভালো হয়, খারাপের খারাপ। মন্দের মধ্যে সবসময় একটি ত্রুটি থাকে, শুধু আমাদের একটু ধৈর্যের প্রয়োজন। তিনি নিজের ড্রয়ার থেকে একটি ছোট চাবি বের করলেন। এটি সেফ রুমের চাবি। আজ রাতে তুমি ওখানেই ঘুমাবে। ঠিক মাঝরাতে রায়হান পেছনের দরজা দিয়ে চুপিসারে ভেতরে এলো। তার বিশাল ছায়া ঠান্ডা টাইলসে লম্বা হয়ে পড়ছিল। সে খুব ধীরে ধীরে পা ফেলে হাঁটছিল। সে রহিমার ঘরের দরজার সামনে থামল। ধীরে ধীরে দরজা খুলে তৈরি রাখা জলের গ্লাসে ওষুধ ঢালতে লাগছিল। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ আলো জ্বলে উঠল। আরমান স্যার তার ঠিক পেছনে সোজা দাঁড়িয়েছিলেন। তার দৃষ্টি শান্ত, কিন্তু ইস্পাতের মতো দৃঢ় ছিল। আমিও খুব জানতে চাই যে তুমি মাঝরাতে আমার কাজের মেয়ের ঘরে কি খুঁজছ। রায়হান হতবাক হয়ে গেল। তার হাত থেকে শিশি পড়ে গিয়ে টাইলসে গড়িয়ে গেল। আমি ভুল করে অন্য ঘরে চলে এসেছি, সে তোতলাল। আরমান স্যার শুধু তাচ্ছিল্যের হাসি হাসলেন। সত্যি, মানুষ ভুল করে আসে এবং সাথে এমন অদ্ভুত ওষুধ নিয়ে আসে। তিনি ধীরে ধীরে বললেন, আমি সেই মানুষদের সম্মান করি যারা নিজের সীমা জানে, কিন্তু যদি তারা সীমা পার করে তবে তারা সেটাই কাটে যা তারা বোনে। রায়হান কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল, ঘামে ভেজা। ঘরের দরজা সশব্দে বন্ধ হয়ে গেল এবং রাতের নীরবতায় একটি সতর্কতার মতো প্রতিধ্বনিত হতে লাগল। সেই রাতে সুমাইয়া নিজের বিছানায় শুয়ে রইল, কিন্তু একটুও ঘুমাতে পারল না। তার এখন নিজের সঙ্গীর ওপরই সন্দেহ হতে লাগল, যার ওপর সে কখনো পুরোপুরি ভরসা করেছিল। পরের দিন সকালে বাংলোর পর্দা ভেদ করা আসা রোদের নিচে বেশ ভারী লাগছিল।
সুমাইয়া আরমান স্যারের ঘরে কফির কাপ নিয়ে এলো, কিন্তু সে দরজা খুলতেই চমকে গেল। আরমান স্যার সোজা বসেছিলেন, তার সামনে সম্পত্তি হস্তান্তরের সব ফাইলগুলো ছিল। তার চোখ ধীরে ধীরে ওপরে উঠল, ঠান্ডা এবং শান্ত। তুমি এত তাড়াতাড়ি উঠে গেছ? তিনি জিজ্ঞেস করলেন। পুরো সকাল সে কোনো কাজেই মনোসংযোগ করতে পারল না। বাড়ির প্রতিটি আওয়াজ তাকে চমকে দিচ্ছিল। টেবিলে ফুল সাজানোর সময় তার হাত কাঁপছিল। রায়হানের কণ্ঠস্বর তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল, যদি কাজ না করতে পারি তবে আমরা দুজনেই মরব। নাস্তা পরিবেশন করা হল। রহিমা প্লেট এবং বাটি রাখল। সুমাইয়া জোর করে হাসতে হাসতে বলল, আপনি খান, আজ আবহাওয়া ভালো, চলো লেকের ধারে যাই। আরমান স্যার এক চুমুক নিলেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল। তোমাকে আজকাল খুব ফ্যাকাশে দেখাচ্ছে, কোনো চিন্তা আছে কি? আমার শুধু রাতে ঘুম আসছে না। আরমান স্যার চপস্টিক নিচে রাখলেন এবং ম্লান হাসি দিলেন। যার মন শান্ত হয় না সে কিভাবে ঘুমাতে পারে? ডাইনিং টেবিলে পরিবেশ বরফের মতো জমে গেল। রহিমা মাথা নিচু করে নিজের বুকে স্পন্দিত হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন শুনল। নাস্তার পর আরমান স্যার সুমাইয়াকে স্টাডি রুমে ডাকলেন। ঘর হালকা আলো এবং চন্দনের সুবাসে ভরা ছিল। তিনি টেবিলে রাখা ফাইলের স্তূপের দিকে ইশারা করলেন। আমি ব্যবসার ঝুঁকি এড়ানোর জন্য সম্পত্তি আলাদা করার প্রক্রিয়া করছি। সুমাইয়া জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর ভয়ে ধরে এসেছিল। আপনার কি আমার উপর কোনো সন্দেহ আছে? তিনি ধীরে ধীরে উত্তর দিলেন। প্রতিটি শব্দ সুমাইয়ার কাছে চাকুর মতো ছিল। আমি শুধু এটা শিখছি যে কিভাবে কোনো এক ব্যক্তির উপর পুরো ভরসা না করা যায়। সুমাইয়া কাছে এলো, তার কণ্ঠস্বর ধীর কিন্তু সন্দেহে ভরা ছিল। তুমি এখানে অনেক দিন ধরে কাজ করো, তাই না? তিনি কখনো কিছু অদ্ভুত বলেছেন? রহিমা হালকা হাসল। জি ম্যাডাম, আমি শুধু পরিষ্কারের কাজ করি, বড়দের কথায় জড়াই না। করিম চাচা ভুল করে লিভিং রুমে সুমাইয়ার কণ্ঠস্বর শুনে ফেললেন। সে ফোনে দ্রুত বলছিল, আজ রাতেই কিছু করতে হবে, তার সন্দেহ হতে শুরু করেছে। তিনি দেয়ালের পেছনে চমকে দাঁড়িয়ে রইলেন। ঘামে ভিজে তিনি বুঝে গেলেন এই বিষয়টি এখন একটি সাধারণ পরিবারের সীমা থেকে অনেক এগিয়ে গেছে। রহিমা ক্যাবিনেটে লুকানো একটি ছোট্ট ওষুধের শিশি পেল। বাইরের লেবেলে ভিটামিন বি লেখা ছিল, কিন্তু ভেতর থেকে তীক্ষ্ণ রাসায়নিক গন্ধ আসছিল। সে কেঁপে কেঁপে আরমান স্যারের কাছে গেল। আমি দেখেছি যে ম্যাডাম রান্নাঘরে ওষুধ লুকিয়ে রেখেছেন, এর গন্ধ খুব অদ্ভুত। আরমান স্যার ভাবতে ভাবতে বললেন, তুমি চুপ থাকো, সত্যিকে বেশিক্ষণ লুকানো যায় না, তারা নিজেরাই নিজেদের আগুনে পুড়ে যাবে। সেই সন্ধ্যায় আরমান স্যার নিজেই মদের টেবিল সাজালেন। সুমাইয়া বাইরে এলো, কিছুটা অবাক। আপনি পান করবেন? আজ কি বিশেষ কিছু আছে? এক মুহূর্তের মধ্যে সে চুপিসারে নিজের বিষ মেশানো গ্লাসটি তার গ্লাসের সাথে বদলে নিল। তিনি তার প্রতিটি নড়াচড়া পরিষ্কার দেখলেন, কিন্তু না জানার ভান করলেন। মানুষ বলে ভালোর ভালো হয়, তুমি কি বিশ্বাস করো? এই বাতাসের মতো হালকা প্রশ্নটি সুমাইয়াকে চমকে দিল। তার হাত থেকে মদের গ্লাস পড়ে গিয়ে মেঝেতে সশব্দে ভেঙে গেল। আরমান স্যার উঠিলেন, তার চোখ তলোয়ারের মতো তীক্ষ্ণ ছিল। সত্যিকে লুকানো যায় না সুমাইয়া, আমার বিশ্বাস যে যেমন বনে সে তেমনই কাটে। সেই রাতে সুমাইয়া নিজের ঘরে গুটিসুটি মেরে বসেছিল। ঘামে ভিজে সে রায়হানকে ফোন করল। সব ঠিক নেই, সে আমাকে প্রতি মুহূর্তে পরীক্ষা করছে। রায়হান রুক্ষভাবে উত্তর দিল, তো আমাদের এখনই চরম পদক্ষেপ নিতে হবে, এখন পিছিয়ে আসার কোনো পথ নেই। হলওয়ে দিয়ে যেতে থাকা রহিমা ভুল করে পদক্ষেপ নিতে হবে শব্দটি শুনল। জানালার বাইরে বাতাস চিৎকার করছিল, একটি দীর্ঘ দীর্ঘশ্বাসের মতো। সেই বাড়িতে জীবিত আত্মারা একটি চূড়ান্ত দাবার খেলার প্রস্তুতি নিচ্ছিল, যেখানে সমস্ত মুখোশ খসে পড়ার কথা ছিল। রাত গাজীপুরের রিসোর্ট বাংলোর ওপর নেমে এলো। বাতাস বুনো গন্ধ এবং এক ভীতিকর ঠান্ডা নিয়ে আসছিল। অস্থির হয়ে রহিমা রান্নাঘরে গেল। সে নিঃশ্বাস আটকে কাঁচের জানালা দিয়ে দেখল সুমাইয়া জুই গাছের পেছনে দাঁড়িয়েছিল। তার কণ্ঠস্বর টান ছিল, তুমি তোমার কাজ খুব পরিষ্কারভাবে করো, কোনো চিহ্ন রেখো না। রহিমা পিছিয়ে এলো, তার হৃদয়ে জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। আরমান স্যারের প্রতিটি উপদেশ তার মাথায় স্পষ্ট হয়ে গেল। দুষ্টু নিজেই জালে ফেসে যায়, তোমাকে শুধু চুপ থাকতে হবে। ভয় তার গলা পর্যন্ত চলে এলো।
রহিমার উপলব্ধি হল যে তারা শুধু টাকা নয় বরং আরমানের জীবন চেয়েছিল। দুপুরে সুমাইয়া একটি কৃত্রিম সচেতনতার সাথে উপস্থিত হল। সে নিজের স্বামীর ঘরে জিনসেংয়ের ট্রে নিয়ে এল। আপনি সারাদিন কাজ করেন, নিজের শক্তি ফিরে পেতে একটু জিনসেং পান করুন। যখন তিনি গ্লাস নিজের ঠোঁটে লাগালেন তখন রহিমা দরজার বাইরে দাঁড়িয়েছিল। সে মোছার কাপড়টি শক্ত করে ধরে রেখেছিল। সুমাইয়া ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল, এটি ভেবে যে পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু হঠাৎ তার ব্যাগে ফোন বেজে উঠল। সে চমকে গেল এবং জিনসেংয়ের গ্লাস মেঝেতে ফেলে দিল। হলুদ তরল একটি খোলা ক্ষতের মতো ছড়িয়ে পড়ল। রায়হানের কণ্ঠস্বর ফোন থেকে এলো। সব গোলমাল হয়ে গেছে। করিম চাচা কাল রাতে সবকিছু শুনে ফেলেছে, তার কাছে কল রেকর্ডিং আছে। সুমাইয়ার চেহারা ফ্যাকাশে হয়ে গেল, তার চোখ দ্রুত ঘুরতে লাগল। আরমান স্যার উঠলেন, তার কণ্ঠস্বর গভীর এবং স্থির ছিল। তোমার কিসের ভয়? সে তোতলাতে লাগল। না, শুধু ভুল করে হাত লেগে গেছে। ঘরের দরজা খুলল। করিম চাচা উপস্থিত হলেন। তার কাঁপা হাতে একটি পুরনো ফোন ছিল। এই বিষয়টি আজ স্পষ্ট করার প্রয়োজন আছে। তিনি রেকর্ডিং চালালেন। সুমাইয়ার কণ্ঠস্বর পরিষ্কার শোনা যাচ্ছিল। কাল রাতে সে আমার তৈরি করা জিনসিংয়ের গ্লাসটি পান করবে, শুধু কয়েক ফোঁটা। সুমাইয়া নিচে পড়ে গিয়ে চিৎকার করল, এই বুড়ো আমাকে ধ্বংস করে দিয়েছে। আরমান স্যার ফোনটি ধরলেন। তার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ় ছিল। একটা নোংরা মাছ পুরো পুকুরকে নোংরা করে দেয়, কিন্তু শেষে তাকে বের করে দেওয়া হয়। ঘর নীরব হয়ে গেল। কেবল বাইরের বাতাসের শব্দ আসছিল, যা একটি দীর্ঘ দীর্ঘ শ্বাসের মতো লাগছিল। সুমাইয়া তিক্ততার সাথে হাসল। আপনার কি মনে হয় আপনি জিতে গেছেন? আরমান স্যার শান্তভাবে উত্তর দিলেন, আমার কাউকে হারানোর দরকার নেই। আমি শুধু এই বাড়িতে সামান্য মানবতা বাঁচাতে চাই। সুমাইয়া কাঁদতে লাগল এবং তারপর বাইরে পালিয়ে গেল। নিজের কাদামাখা জুতো ঘরের মাঝখানে ছেড়ে গেল। রহিমা করিম চাচাকে উঠতে সাহায্য করল। সে ফিসফিস করে বলল, হয়তো লোভ মানুষকে বিষের চেয়েও দ্রুত মারে স্যার। আরমান স্যার চুপচাপ জানালা দিয়ে বাইরে দেখলেন, যেখানে বৃষ্টির হালকা ফোঁটা পড়তে শুরু করেছিল। তিনি ধীরে ধীরে বললেন, কেউই নিজের কর্ম থেকে বাঁচতে পারে না। দেরি করে সন্ধ্যায় সুমাইয়া গায়েব হয়ে গেল। পুরো বাড়ি তাকে খুঁজতে লাগল। রহিমা পেছনের উঠোনে গেল। সে শুধু তার ফোন পাথরের বেঞ্চের কাছে পড়ে থাকতে দেখল। স্ক্রিন তখনও একটি ভিডিও রেকর্ড করছিল। ভিডিওতে সুমাইয়ার চেহারা পরিষ্কার দেখা যাচ্ছিল। তার চোখ লাল, ঠোঁট কাঁপছিল। যদি একদিন আমি না থাকি, তবে মনে রাখবেন যে আমিও একজন শিকার ছিলাম। যখন আরমান স্যার সেখানে পৌঁছলেন, তখন বাতাস সুমাইয়ার ঘরে সাদা পর্দা উড়িয়ে দিল। জানালার দরজা খোলা ছিল। তিনি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার দুঃখী চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সেই রাতে রাইহান নিজের বাইকে বাংলোতে এল। সুমাইয়াকে বারবার ডাকতে লাগল, কিন্তু কোনো উত্তর পেল না। সে শুধু অসম্পূর্ণ রেকর্ড করা ফোনটি পেল। স্ক্রিন সুমাইয়ার চেহারায় থেমেছিল। তার চোখ শূন্য ছিল, যেন সে সমস্ত ঘৃণা ছেড়া দিয়েছে। বাইরে বৃষ্টি তীব্র হল। অন্ধকারে একটি ট্র্যাজেডির নতুন অধ্যায় চুপচাপ খুলছিল। সেই সকালে গাজীপুরের আকাশ ধূসর ছিল। রহিমা ঘর পরিষ্কার করার সময় মনে ভারী ভাব অনুভব করছিল। যেদিন রাতে সুমাইয়া গায়েব হয়েছিল, এই বাড়ি যেন নির্জীব হয়ে গিয়েছিল। রহিমা ফোনটি বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু তা থেকে বের হওয়া আলো আয়নায় পড়ল এবং তার নিজের ফ্যাকাশে চেহারাকে প্রতিফলিত করল। ভিডিওতে সুমাইয়া আয়নার সামনে বসেছিল। তার কণ্ঠস্বর শুকনো ছিল, যদি ওই দিন তুমি আমাকে ছেড়ে না যেতে, তবে আমি এমন হতাম না। ভিডিওতে রায়হানের কণ্ঠস্বর উত্তর দিল, টাকা পাওয়ার জন্য কিছু হারাতে হয়, আমরা এখন পিছিয়ে আসতে পারি না। তারপর দুজনেই হাসল, একটি তেঁতো ভীতিকর হাসি। সে কাঁপা হাতে লিভিং রুমে দৌড়ল এবং ডাকল, স্যার, করিম চাচা, সবকিছু এর মধ্যে আছে। টেবিলে ফোন ভিডিও চালানো চালিয়ে গেল। সুমাইয়া একটি ছোট ওষুধের শিশি ধরেছিল এবং বলছিল, শুধু কয়েক ফোঁটা এবং কাজ শেষ, সে শান্তিতে চলে যাবে। রহিমা কেঁদে ফেলল, সে কি সত্যিই আপনাকে মারতে চেয়েছিল?
আরমান স্যার ধীরে ধীরে বললেন, মা, মানুষ তখনই খারাপ হয় যখন তারা বিশ্বাস হারিয়ে ফেলে এবং ভুলে যায় যে তারা কে ছিল। বাইরে আতাস তীব্র হল, পর্দা উড়ে গেল এবং হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। করিম চাচা দরজা খুললেন। রায়হান দাঁড়িয়েছিল। তার কণ্ঠস্বর রুক্ষ ছিল। আমি সুমাইয়াকে খুঁজছি, সে কোথায়? আরমান স্যার তাকে শান্তভাবে দেখলেন। সে তোমার জন্য কিছু রেখে গেছে। রায়হান কাঁপতে কাঁপতে প্লে বোতাম টিপল। শেষে সুমাইয়া সোজা ক্যামেরায় তাকাল। যদি আমার কিছু হয়ে যায় তবে রায়হানও বাঁচবে না। রায়হান চিৎকার করল, না, সে আমাকে ফাঁসিয়েছে। সে ফোনটি জোরে মেঝেতে ফেলে দিল। ভাঙার শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হল এবং তারপর সে ভেঙে পড়ল। আমি কাউকে মারতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম যে সে তার প্রতিশ্রুতি পূরণ করুক। আরমান স্যার ধীরে ধীরে উত্তর দিলেন, যা বুনবে তাই কাটবে। দুনিয়াতে বাতাস বোনা মানুষ তুফান কাটে, আজ নয়তো কাল। রায়হান উঠল এবং পেছনে না ঘুরে দরজা দিয়ে বাইরে চলে গেল। বাইরে বৃষ্টি শুরু হল। জলের ফোঁটা সিঁড়িতে একটি অদৃশ্য শাস্তির ছন্দের মতো পড়ছিল। করিম চাচা ভাঙা ফোনটি তুললেন। আশ্চর্য হয়ে দেখলেন যে মেমোরিতে এখনও একটি ভিডিও ছিল যা খোলা হয়নি। স্ক্রিন কিছুক্ষণ কালো রইল এবং তারপর সুমাইয়ার ছবি দেখা গেল। তার চুল এলোমেলো, চেহারা ফ্যাকাশে, কণ্ঠস্বর ছিল একদম ভাঙা। ভিডিওতে সুমাইয়ার শেষ আকুতি প্রতিধ্বনিত হল, যদি কেউ এটি খুঁজে পায় তবে আমার মেয়েকে বলবে মাকে ক্ষমা করে দিতে, মা ভুল ছিল। ৩ জন মানুষ হতভাগ হয়ে গেল। আরমান স্যার চেয়ারে পড়ে গেলেন, হাত কপালে রাখলেন। আদিবা, তার কি দোষ? মায়ের পাপের বোঝা মেয়ের বহন করা উচিত নয়। সন্ধ্যা নেমে আসছিল। দূরে বাতাসের শব্দ একটি দীর্ঘ দীর্ঘশ্বাসের মতো লাগছিল। রাতে রহিমা নিজের ঘরে বসেছিল। হঠাৎ দরজায় ৩টি হালকা টোকা পড়ল এবং তারপর নিরেট নীরবতা। সে দরজা খুলল। দরজার নিচে একটি বৃষ্টিতে ভেজা চিঠি পড়েছিল। আঁকাবাঁকা অক্ষরে লেখা ছিল, সে এখনও বেঁচে আছে। গাজীপুরে বৃষ্টি হচ্ছিল। বিদ্যুৎ আকাশকে চিরে দিচ্ছিল এবং পুরো বাংলোটিকে কাঁপাচ্ছিল। ঠিক সেই সময় গেটের বাইরে একটি গাড়ির দ্রুত ব্রেক কষার শব্দ এল। রহিমা পর্দা সরিয়ে বাইরে দেখল। সাদা বৃষ্টির মাঝে একজন মহিলা চুপচাপ দাঁড়িয়েছিল। তার জামাকাপড় ভেজা, চুল মুখে লেপটে ছিল। রহিমা চোখ কুঁচকাল এবং তারপর চমকে উঠল। সুমাইয়া! সেই চেহারা, সেই চোখ কোথাও লুকানো যাচ্ছিল না। যে মহিলাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল সে একটি ভূতের মতো গেটের সামনে দাঁড়িয়ে আছে। গেট খুলল, সুমাইয়া ভেতরে এলো। তার খালি পা কাদায় মাখা ছিল, চেহারা ফ্যাকাশে, একদম নির্জীব। সুমাইয়া হাঁটু গেড়ে পড়ে গেল। তার কণ্ঠস্বর কাঁপছিল, আমি জানি যে আমি মরার যোগ্য, কিন্তু একটি কথা আছে যা আপনার জানা উচিত। আমি এসব একা করিনি। পরিবেশ কাঁচের মতো ভারী হয়ে গেল। সুমাইয়া রহিমার হাত শক্ত করে ধরল। বৃষ্টির জল আর চোখের জল মিশে একাকার হয়ে গিয়েছিল। আসল মাস্টারমাইন্ড সেই ব্যক্তি যাকে আপনি কখনো নিজের ছোট ভাই মনে করেছিলেন। আরমান স্যার ধীরে ধীরে ভ্রু কুঁচকালেন। তার কণ্ঠে এক অবিশ্বাসের সুর। তুমি কার কথা বলছ? সজীবের? সুমাইয়া কেঁদে ফেলল। কয়েক বছর আগে আপনি তাকে বিশ্বাস করে তাকে বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করতে দিয়েছিলেন। সেই আমার এই পথ বেছে নেওয়ার কারিগর। সুমাইয়া আর্তনাদ করে উঠল। সে আমাকে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে বলেছিল, না হলে সে আপনার বিরুদ্ধে জালিয়াতির মিথ্যা প্রমাণ জারি করে দেবে। বিদ্যুতের গর্জন হল। টেবিলে চায়ের কাপ কেঁপে উঠল। আরমান স্যার উঠলেন, টেবিলে জোরে হাত মারলেন। ওই সজীব, আমি তাকে এত বছর ধরে পালন করেছি, তাকে নিজের আপন ভাইয়ের মতো মনে করেছি। করিম চাচা দীর্ঘশ্বাস নিলেন। তার কণ্ঠস্বর গভীর ছিল। এই দুনিয়ায় আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে তারা, যারা প্রায়শই আমাদের সবচেয়ে কাছের হয়। সুমাইয়া মাথা নাড়ল। তার চোখে একটি সত্যিকারের ভয় চমকাচ্ছিল। সজীবকে এটা জানতে দেবেন না যে আমি বেঁচে আছি। সে আমাকে ছাড়বে না। হঠাৎ উঠোন থেকে কাঁচ ভাঙার তীব্র শব্দ এলো। সবাই মাথা ঘোরাল। একটি পাথর ভেতরে গড়িয়ে এলো,
যার সাথে একটি ভেজা কাগজের টুকরো জড়ানো ছিল। রহিমা সেটি খুলল। তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আঁকাবাঁকা অক্ষরগুলো রহিমার মেরুদণ্ডে শিহরণ জাগাল। চুপ থাকো, যদি না চাও যে তোমার মেয়ে মরে যায়। আরমান স্যার সাথে সাথে আদেশ দিলেন, করিম চাচা, সমস্ত দরজা বন্ধ করে দাও, সাথে সাথে পুলিশকে ফোন করো। জানলার ফাঁক দিয়ে আসা বাতাসের শীষ একটি আত্মার গোঙানির মতো লাগছিল, যা আসন্ন বিপদের সংকেত দিচ্ছিল। টেবিলে ফোন একটি অজানা নম্বর থেকে ভাইব্রেট হল। রহিমা ফোন তুলতেই এক মানুষের বরফের মতো কণ্ঠস্বর এল, আদিবা আমার কাছে আছে, যদি চাও সে সুরক্ষিত থাকে তবে বড়দের বিষয়ে নাক গলাবে না। রহিমা হতবাক হয়ে গেল। সে বাইরে দৌড়াল এবং জোরে চিৎকার করল, আরমান স্যার, আদিবা গায়েব হয়ে গেছে। বৃষ্টির শব্দ আর সেই চিৎকার বাংলোটিকে যেন ভেঙে দিল। অন্ধকারে সুমাইয়া পড়ে গেল, তার মুখ থেকে তোতলাতে তোতলাতে বেরোল, সে সত্যি এটা করে ফেলল। বাইরে বিদ্যুৎ আকাশকে চিরে দিচ্ছিল। একটি ট্র্যাজেডির নতুন অধ্যায় শুরু হল, যেখানে সত্যির দাম হতে পারত একটি নিষ্পাপ শিশুর প্রাণ। গাজীপুরের রাত অস্বাভাবিকভাবে শান্ত ছিল। রহিমা টেবিলে গুটিসুটি মেরে বসেছিল। রেকর্ডিংয়ে সেই গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, যদি তুমি চাও যে বাচ্চাটি সুরক্ষিত থাকে তবে চুপ থাকো। প্রথমবার রহিমার মনে হল যে সে এখন আর আগের মতো ভীতু কাজের মেয়ে নেই। এখন সে জীবন এবং মৃত্যুর সীমায় দাঁড়িয়েছিল। টেবিলে সুমাইয়ার ফেলে যাওয়া পুরনো ফোন এখনও স্ক্রিনে চমকাচ্ছিল। ড্রাফট মেসেজে রহিমা একটি অসম্পূর্ণ বাক্য পেল, পুরনো কোল্ড স্টোরেজের কাছে একটি পুরনো গুদামে আছে। আরমান স্যার কয়েক মিনিট পরেই উপস্থিত হলেন। তার রেনকোট থেকে তখনও জল টপকাচ্ছিল। তার চেহারা স্টিলের মতো ঠান্ডা ছিল। রহিমা মেসেজের দিকে ইশারা করে তাড়াতাড়ি বলল, আমার মনে হয় তারা একটি সূত্র রেখে গেছে, হতে পারে আদিবাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আরমান স্যার মাথা নাড়লেন, তার কণ্ঠস্বর গভীর ছিল। আমরা সবসময় পুলিশের জন্য অপেক্ষা করতে পারি না, প্রতিটি পার হওয়া মিনিট আরও বিপজ্জনক। সুমাইয়া ধীরে ধীরে উঠল, তার কণ্ঠস্বর খসখসে ছিল, আমাকে সাথে নিয়ে চলুন, সে আমার রক্ত। আরমান স্যার তাকে অনেকক্ষণ দেখলেন এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। বাতাস এত তীব্র বইছিল যে গাড়ির জানালা কাঁপছিল। গাড়িতে নীরবতা ছিল, কেবল ওয়াইপারের নিয়মিত শব্দ আসছিল, খচখচ খচখচ। আরমান স্যার রাস্তার দিকে তাকিয়ে বললেন, যদি ভালো নিজে নিজে রক্ষা না করে তবে মন্দ তাকে গিলে খায়। কাউকে বাঁচানোর জন্য সাহস দরকার। পুরনো গুদামের জং ধরা ভারী লোহার দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরে কেবল একটি মিটমিট করা টর্চের আলো আর অসহ্য স্যাঁতস্যাঁতে গন্ধ। সুমাইয়া এক কোণে একটি ছোট ভেজা উলের সোয়েটার দেখে পড়ে গেল। এটি বাচ্চাটির, এটি আদিবার। হঠাৎ টর্চ নিভে গেল। পেছন থেকে ক্লিকের শব্দ এলো। অন্ধকারে ভারী পায়ের শব্দ প্রতি মুহূর্তে কাছে আসছিল। তারপর এক মানুষের ঠান্ডা কণ্ঠস্বর এলো, আমি ভেবেছিলাম যে তুমি এর চেয়ে বেশি চালাক হবে। সুমাইয়া ফিরে আসার সাহস করল। বিদ্যুতের চমক সজীবের চেহারা পরিষ্কার করে দিল। তার চোখে উপহাস ছিল। আরমান স্যার বাইরে বেরোলেন। তার কণ্ঠস্বর ছিল পাহাড়ের মতো অটল, সজীব, তুমি আমার মেয়েকে কোথায় লুকিয়েছ? সজীব নিজের ফোন বের করল এবং স্পিকার চালু করে দিল। আদিবার ডুকরে কাদার শব্দ পুরো গুদামকে শান্ত করে দিল। সুমাইয়া মেঝেতে লুটিয়ে পড়ল। তার কণ্ঠস্বর ভাঙা ছিল, আমি তোমার কাছে মিনতি করছি, বাচ্চাটির ক্ষতি করো না। সজীব ঘুরে বাইরে চলে গেল। মিটমিট করা আলোতে দেয়ালে লাল রং দিয়ে আঁকাবাঁকা অক্ষরে লেখা ছিল, প্রতারকদের সবসময় দাম চোকাতে হয়। রহিমা এবং আরমান স্যার একে অপরকে দেখলেন। বুঝে গেলেন যে সজীব শুধু একটি বোঁড়ে। পর্দার এছনে অন্য কেউ আছে যে সুতো টানছে। রহিমা নিজের ফোন খুলল। একটি নতুন মেসেজ এসেছিল, যদি তুমি বাচ্চাটিকে বাঁচাতে চাও তবে একা এসো। রহিমা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ঠোঁট শক্ত হয়ে গেল। বাইরে বাতাস একটি আসন্ন তুফানের সতর্কতার মতো শব্দ করছিল। রহিমা কোনো কিছু না ভেবেই ফোনটি লুকিয়ে ফেলল
এবং চুপচাপ একটি ছোট ব্যাগ প্রস্তুত করল। সে কাউকে কিছু বলল না। অস্তগামী সূর্যের আলো তার ভেজা চুলে পড়ছিল। সেই মুহূর্তে রহিমা এমন একটি পথ বেছে নিয়েছিল যেখান থেকে ফেরার কোনো উপায় ছিল না। পুরনো রিসর্টটি সাদা বালির তীরে অবস্থিত ছিল, এখন অদ্ভুতভাবে শান্ত। জং ধরা লোহার গেট আর আঁকামাকা সাইনবোর্ড। একটি কালো স্যুট পরা একজন মানুষ বাইরে বেরোল। একটি শব্দও বলল না, শুধু তাকে পেছনে আসার ইশারা করল। কাঠের ঘরের দরজা খুলতেই আর্দ্রতা এবং সিগারেটের ধোঁয়ার মিশ্রিত গন্ধ এল। অস্পষ্ট আলোতে সজীব সেখানে বসেছিল, চেয়ারে ঝুঁকে। তার চোখ ছিল বরফের মতো শীতল। রহিমা নিজের ব্যাগ শক্ত করে ধরে রাখল। সজীবের কণ্ঠস্বর অন্ধকারে ভেসে এল, আমি জানতাম তুমি আসবে। একা আসার সাহস আছে তোমার। সজীব সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ম্লান হাসল। বিজনেসে যে দুর্বল হয় সে মরে যায়। আমি শুধু নিজের রক্ষা করছি। স্ক্রিনে আদিবাকে একটি কাঁচের ঘরে বন্দি দেখানো হচ্ছিল। রহিমা নিজের চিৎকার আটকাল। সে শান্ত গলায় বলল, বিশ্বাস করার দরকার নেই, কিন্তু কিছু হাসিল করতে চাইলে নিজের শেষ অবশিষ্ট মানবতা বজায় রাখুন। সজীব ঝুঁকে ঠোঁটে এক কুৎসিত হাসি আনল। টাকা এবং প্রতিশোধ। আরমান স্যার আমার সব কিছু ছিনিয়ে নিয়েছেন। আমি শুধু সেটাই ফেরত নিচ্ছি যা আমার হওয়া উচিত ছিল। রহিমার চোখ চমকে উঠল। আপনি ভুল করছেন। লোভ একটি অতল গর্ত, যত দূরে যাবেন বেরোনো ততটাই কঠিন হবে। সজীবের চেহারা কালো হয়ে গেল। সে সজোরে উঠল এবং রহিমার কাছে এল। আমাকে শেখানোর চেষ্টা করো না। ঠিক সেই মুহূর্তে রহিমার ফোন ভাইব্রেট হল। স্ক্রিনে একটি মেসেজ চমকাল, আমি আসছি। সজীবের চোখ বিস্ফালিত হল। সে হিংস্রভাবে ফোনটি ছিনিয়ে নেওয়ার জন্য দৌড়াল। রহিমা চিৎকার করে উঠল। সজীব তাকে সজোরে টেবিলে আছড়ে ফেলল। স্টিলের চাকর চমক চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। সজীব গর্জন করে উঠল, আমি তোমাকে সতর্ক করেছিলাম, তবুও তুমি এর মধ্যে কেন পড়লে? ঠিক সেই মুহূর্তে আরমান স্যার এবং করিম চাচা ভারী বৃষ্টির মধ্যে ভেতরে এলেন। হাতাহাতি শুরু হয়ে গেল। আরমান স্যার চাকুর আঘাত সইলেন, রক্ত বইতে লাগল। নীল লাল বাতি চমকাচ্ছিল। পুলিশ সজীবকে হাতকড়া পরিয়ে দিল। কিন্তু যখন তারা সেই কাচের ঘরের দরজা খুলল, সেখানে কেবল শূন্যতা। না কোনো কান্না, না কোনো ছায়া। মাটিতে পড়েছিল বাচ্চাটির ছোট্ট পুতুল। রহিমা পুতুলের নিচে একটি কাগজের টুকরো পেল, যাতে কাঁপা কাঁপা অক্ষরে লেখা ছিল, কাউকে বিশ্বাস করো না, তার মাকেও নয়। তীব্র দমকা বাতাস কাগজটিকে উড়িয়ে সবার পায়ে ফেলে দিল। আরমান স্যারের চোখ ধীরে ধীরে গভীর হয়ে গেল। একটি গর্জন আর একটি আসন্ন বিপদের সতর্কতার মতো প্রতিধ্বনিত হচ্ছিল। বাংলোতে নীরবতা নেমে এল। মেঝেতে পড়ে থাকা পুতুলের নির্জীব চোখ যেন সব কিছু দেখছিল। রহিমা পুতুলের ভেতর থেকে একটি ছোট চাবি এবং মোড়ানো কাগজ পেল। কাঁপা কাঁপা অক্ষরে লেখা ছিল, পুরনো বেসমেন্ট, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। বেসমেন্টটি রান্নাঘরের পুরনো ইটের দেওয়ালের পেছনে ছিল। দরজা খুলতেই আর্দ্রতা আর ঠান্ডা গন্ধ বাইরে এলো। তারা কাঠের সিঁড়ি দিয়ে নিচে নামল। প্রতিটি পদক্ষেপ ছিল ভারী। সিমেন্টের মেঝেতে ধুলোর স্তরের নিচে আরমান স্যার একটি পুরনো ছবি খুঁজে পেলেন। টর্চের আলো সেই স্থির ছবিতে পড়ল। ছবিতে সুমাইয়া সজীবের সাথে দাঁড়িয়েছিল। তাদের হাসিতে কোনো অপরাধ বোধ ছিল না, ছিল এক অশুভ ঘনিষ্ঠতা। আরমান স্যার ছবিটির উল্টো পিচ উল্টালেন। সেখানে পুরনো কালিতে লেখা ছিল, আমরা যা শুরু করেছি তার শেষ রক্ত দিয়ে হতে হবে। রহিমা খামের ভেতরের কাগজটি দেখল। আরমান স্যারের নকল স্বাক্ষর করা শেয়ার হস্তান্তরের চুক্তি। আরমান স্যার কাগজটি শক্ত করে ধরলেন। তার কণ্ঠস্বর রাগে কাঁপছিল। তো এই স্বর এখান থেকে শুরু হয়েছিল। সুদূরে ছোট স্পিকারে সুমাইয়ার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, সজীব, তুমি কি নিশ্চিত যে এই ব্যাপারে কেউ জানতে পারবে না? সজীবের রুক্ষ কণ্ঠস্বর উত্তর দিল, চিন্তা করো না, শুধু একবার দুর্ঘটনা ঘটে যাক, তাহলে সম্পত্তি আমাদের হবে। পরিবেশ গুমোট হয়ে গেল। রহিমা বাক্সের নিচে একটি মোড়ানো চিঠি পেল। নরম কাঁপা কাঁপা অক্ষরে সেখানে লেখা ছিল, যদি একদিন তুমি বড় হও
তবে মা আশা করে যে তুমি বুঝবে। মা ভুল ছিল, কিন্তু মা তোমাকে ভালোবাসতে কখনো ছাড়েনি। রহিমার চোখ ভিজে গেল। সে আরমান স্যারের দিকে তাকাল। হয়তো সে পুরোপুরি খারাপ নয় স্যার। কোনো মা তার সন্তানের রক্ষা করতে চাইবে না। হঠাৎ ওপর থেকে একটি জোরালো বিস্ফোরণের শব্দ এলো। ধুলো পড়তে লাগল। টর্চ নিভে গেল। যখন সিঁড়ি থেকে আলো ফিরে এলো, তখন সুমাইয়া গায়েব। দেয়ালে লাল রং দিয়ে আঁকাবাঁকা অক্ষরে লেখা ছিল, রক্তের ঋণ রক্ত দিয়ে চোকাতে হবে। রহিমার ফোন হঠাৎ ভাইব্রেট হল। স্ক্রিনে দেখা গেল আদিবাকে একটি ঠান্ডা কোল্ড স্টোরেজে বাঁধা অবস্থায়। ভিডিওতে সুমাইয়ার খসখসে কণ্ঠস্বর এলো, আমাকে খুঁজবে না, আমি আমার মেয়ের খেয়াল নিজে রাখব। রহিমা নিজের ঠোঁট কামড়াল। সে আরমান স্যারের দিকে ঘুরল। তার চোখে ছিল বজ্র কঠিন সংকল্প। আমি যাব, এটি একটি ফাঁদ হলেও আমাকে সেই বাচ্চাটিকে বাঁচাতে হবে। বাইরে মেঘের গর্জন একটি চূড়ান্ত লড়াইয়ে নামতে চলা ব্যক্তির পায়ের শব্দের মতো প্রতিধ্বনিত হচ্ছিল, যেখানে অপরাধ আর প্রায়শ্চিত্তের মাঝের রেখা ছিল কেবল একটি পাতলা সুতোর মতো। বৃষ্টির বড় বড় ফোঁটা গাড়ির জানালায় হাজার হাজার সূচের মতো ঝরছিল। রাস্তার স্ট্রিট লাইটগুলো অস্পষ্টভাবে চমকাচ্ছিল। ফোনের ঘণ্টা বাজল। সুমাইয়ার কাপা কাপা কণ্ঠস্বর স্পিকারে প্রতিধ্বনিত হল, যদি তুমি বাচ্চাটিকে বাঁচাতে চাও তবে একা কোল্ড স্টোরেজে এসো। গাড়িটি ধীরে ধীরে একটি লাল মাটির রাস্তায় মোড় নিল। দুদিকে ঘন জঙ্গল। হেডলাইটগুলো গাছে পড়ে দীর্ঘ ছায়া তৈরি করছিল। কোল্ড স্টোরেজের ভেতর থেকে বাষ্প সাদা ধোয়ার মতো উঠছিল। ঠান্ডা বাতাস সবাইকে কাঁপিয়ে দিল। পুরনো লোহার দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। রহিমা চাকার টাটকা দাগের দিকে ইশারা করে ধীরে ধীরে বলল, কেউ আমাদের আগে এখানে এসেছে। দেওয়ালে একটি পুরনো ক্যামেরা একটানা লাল বাতি চমকাচ্ছিল। কেউ আমাদের ওপর নজর রাখছে। টিনের ছাদে বৃষ্টির শব্দ ঠিক যেন একটি স্পন্দিত হৃদয়ের মতো দ্রুত ছিল। অন্ধকার থেকে সুমাইয়া বাইরে এলো। তার চেহারা ফ্যাকাশে, একদম পাংশু। তার কণ্ঠস্বর কাঁপছিল। বাচ্চাটি হলওয়ের শেষে ঠান্ডা ঘরে আছে, কিন্তু সে সব জায়গায় ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছে। তারা ঠান্ডা হলওয়েতে চলতে লাগল। প্রতিটি পদক্ষেপ জলে ডুবে যাচ্ছিল। শব্দ একটি দুঃস্বপ্নের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। রহিমা তালা ভেঙে ঠান্ডা ঘরে ঢুকল। আদিবা গুটিসুটি মেরে বসেছিল। তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল। সে দুর্বল কণ্ঠে ফিসফিস করে বলল, মা, আমার ঠান্ডা লাগছে। হঠাৎ পেছন থেকে একটি রুক্ষ হাসির শব্দ এল। সজীব উপস্থিত হল। তার হাতে একটি রিমোট কন্ট্রোল, যাতে একটি অশুভ লাল বাতি চমকাচ্ছিল। সজীব ম্লান হাসি হাসল। মানবতা, আমি তাকে সেই বছরগুলোর সাথে কবর দিয়েছি যা তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে। রহিমা আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে সজীবের চোখের দিকে তাকিয়ে ঘৃণাভরে বলল, কেউ তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি, তুমি শুধু নিজেকে ঘৃণায় কবর দিয়েছ। স্ফুলিঙ্গ বের হল। বৈদ্যুতিক সিস্টেমে শর্ট সার্কিট হল। বাতি নিভে গেল। ঘরের কোণে ধোঁয়া আর ছোট আগুন লেগে গেল। একটি ছোট বিস্ফোরণ হল। ধোঁয়া ভরে গেল। আরমান স্যার রহিমা এবং আদিবাকে দরজার দিকে টেনে নিয়ে গেলেন। যখন তারা ঘুরল, দেখল সুমাইয়া ধোঁয়ার মধ্যে পড়ে আছে। রহিমা নিজের ঠোঁট কামড়াল। চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে গেল। সুমাইয়া ম্যাডাম, আপনি আপনার মূল্য চুকিয়ে দিয়েছেন। বিদ্যুৎ আকাশকে চিনে দিচ্ছিল। কোল্ড স্টোরেজের ছাদে একটি ছায়া চুপচাপ দাঁড়িয়েছিল, হাতে একটি ছোট ইউএসবি। সে মাথা তুলে একটি ঠান্ডা হাসি হাসল। রহিমা ধীরে ধীরে ফিসফিস করে বলল, মন্দ নিজে নিজে জন্মায় না, এটি লোভ এবং নীরবতা থেকে পুষ্ট হয়। কিন্তু আজ রাতে এটি এখনও মরতে প্রস্তুত নয়। ভোর একটি ঝড়ো রাতের পর ধীরে ধীরে আসছিল। দুঃস্বপ্ন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রহিমার মনে হচ্ছিল যে সত্যিটা এখনও পুরোপুরি সামনে আসেনি। ভোরের আলো আরমান স্যারের মুখের উপর পড়ছিল। এখন তাকে একজন শক্তিশালী ব্যবসায়ী নয়, বরং এমন একজন মানুষ মনে হচ্ছিল যে সব কিছু হারিয়ে ফেলেছে। আরমান স্যার কাপা হাতে ইউএসবিটি কম্পিউটারে লাগালেন। স্ক্রিনে প্রথম যে শব্দগুলো ফুটে উঠল, সত্যি এটা নয় যে কে সঠিক, বরং এটা যে কে স্বীকার করার সাহস রাখে।
স্পিকারে সজীবের রুক্ষ ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। আমি আরমান স্যারকে একজন ভালো মানুষ মনে করতাম, যতক্ষণ না আমি এটা জানতে পারলাম যে তিনি অবৈধ জমি হস্তান্তরের মামলা লুকিয়েছিলেন, যার ফলে শত শত শ্রমিক বেকার হয়ে গিয়েছিল। তারা পথে বসেছিল, আর তিনি প্রাসাদে বসে হাসছিলেন। আরমান স্যার হতবাক হয়ে গেলেন। তার হাত থেকে মাউসটি পড়ে গেল। ঘরের বাতাস যেন হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রহিমা ধীরে ধীরে ফিসফিস করে বলল, তাহলে সুমাইয়া শুধু একজন শিকার ছিল। আরমান স্যার মাথা নিচু করলেন। তার কণ্ঠস্বর ছিল খসখসে। আমি ভেবেছিলাম যে আমি কোম্পানিকে রক্ষা করছি। আমি জানতাম না যে আমি অন্যদের খাদে ঠেলে দিচ্ছি। জানালার বাইরে সকালের রোদ বাদামি মেঘ চিরে আসছিল, যেন একটি অনুস্মারক। যতই অন্ধকার থাকুক না কেন, আলো সব সময় প্রবেশ করতে পারে। হঠাৎ হলওয়েতে দ্রুত পায়ের শব্দ এল। একজন পুলিশকর্মী ভেতরে এসে হাঁপিয়ে হাঁপিয়ে জানাল, সুমাইয়া ম্যাডাম জ্ঞান ফিরে পেয়েছেন, তিনি আরমান স্যারের সাথে দেখা করতে চান। তিনজন আইসিইউ এর দিকে দৌড়াল। হাসপাতালের সেই সাদা করিডোর যেন আজ এক চূড়ান্ত সত্য আর ক্ষমার সাক্ষী হতে চলেছে। সুমাইয়ার চোখের পাতা বন্ধ হয়ে গেল। এক ফোঁটা চোখের জল তার গালে গড়িয়ে পড়ল। রহিমা বুঝে গেল যে সুমাইয়া একজন খারাপ মানুষ ছিল না, ছিল শুধু একজন দুর্বল মা, যাকে পৃথিবীর এক অন্ধকার কোণে ঠেলে দেওয়া হয়েছিল। আরমান স্যার 2 হাত দিয়ে মাথা ধরে বসে পড়লেন। প্রথমবার সেই মানুষের চোখের জল পড়ল যে নিজেকে সব সময় লৌহ মানব মনে করত। রহিমা তার পাশে বসে বাতাসের মতো হালকা স্বরে বলল, সত্যি সূর্যের মতো, একে লুকানো যায় কিন্তু মোছা যায় না। গুরুত্বপূর্ণ হল যে আমরা তাকে দেখার সাহস করি। যখন রহিমা আদিবাকে ঘর থেকে বাইরে নিয়ে যাচ্ছিল, তখন তার ফোন ভাইব্রেট হল। স্ক্রিনে একটি নতুন মেসেজ। এটা ভেব না যে সব শেষ হয়ে গেছে, সজীব এখনও বেঁচে আছে। রহিমা থমকে দাঁড়াল। বাইরে ভোরের আলো ফুটে উঠলেও তার মনে হল এক নতুন কালবৈশাখী ঝড় দিগন্তের ওপার থেকে ধেয়ে আসছে। লোহার গেটের ক্যাচ ক্যাচ শব্দ শান্ত বৃষ্টির রাতে প্রতিধ্বনিত হচ্ছিল। উঠোনে অস্পষ্ট বৃষ্টির মাঝে একটি ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল। বিদ্যুতের চমক সেই চেহারাকে আলোকিত করে দিল, যা এতটাই পরিচিত ছিল যে রহিমা কেঁপে উঠল। রহিমা কাঁপা গলায় বারান্দা থেকে বাইরে বেরিয়ে বলল, সজীব ভাই। সামনের মানুষটি রোগা পাতলা, কাপড় ছেঁড়া, হাতে শুকনো রক্ত, নিঃশ্বাস ভারী। তার কণ্ঠস্বর ছিল খসখসে। আমার কাছে বেশি সময় নেই, তারা আমাকে খুঁজছে। আরমান স্যার রহিমার পেছন থেকে বাইরে এলেন। তার নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না। হে ভগবান, এটি তুমি! সজীব টলটলেতে মেঝেতে বসে পড়ল। বাইরের অন্ধকারে বাতাসের শব্দ মাটি আর আকাশের দীর্ঘশ্বাসের মতো লাগছিল। সজীব ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখে ছিল অসহ্য যন্ত্রণা। আমি মরিনি, কিন্তু আমার অনেক আগেই মরে যাওয়া উচিত ছিল। আরমান স্যার নিজের মুঠি শক্ত করলেন। তার গলার শিরাগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। এর পেছনে কে আছে? সজীব উত্তর দিল। তার কণ্ঠস্বর ধরে আসছিল। বিদেশি শেয়ার হোল্ডারদের গ্রুপ, সেই একই লোক যারা কখনো আপনার বিশ্বাস কিনেছিল। আরমান স্যার মাথা নিচু করলেন। তার কণ্ঠস্বর ছিল গভীর এবং খসখসে। আমি জানতাম না যে আমার বিবেক হারাচ্ছে। রহিমা সজীবের দেওয়া মেমোরি কার্ডটি শক্ত করে ধরল। তার কণ্ঠস্বর বাতাসের মতো শান্ত কিন্তু দৃঢ় ছিল। বাস্তবে মজবুত ব্যক্তি সে নয় যে প্রতিটি লড়াই জেতে, বরং সে হল যে প্রতিটি ভুলের পর উঠে দাঁড়ায়। বাইরে বৃষ্টি তখনও হচ্ছিল। প্রতিটি ফোঁটা যেন কোনো এক লুকানো অপরাধের সাক্ষী হয়ে ঝরে পড়ছিল। হঠাৎ গেটের বাইরে টায়ারের তীব্র চিৎকার শোনা গেল। সজীব ফিসফিস করে উঠল, তারা এসে গেছে, ইউএসবি লুকিয়ে ফেল। প্রধান দরজা ভেঙে কালো কাপড়ে ঢাকা কিছু লোক ভেতরে ঢুকল। একজন রুক্ষ স্বরে চিৎকার করল,
সেই জিনিসটি আমাদের দাও, তাড়াতাড়ি! লিভিং রুমে পেট্রোল বোমা আছড়ে পড়ল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। সজীব সিঁড়ির কাছে ছিটকে পড়ল। তার কাঁধ থেকে তাজা রক্ত টাইলসের ওপর লাল দাগ তৈরি করছিল। রহিমা চিৎকার করে উঠল, সজীব, আমাদের সাথে চলো! সজীব আগুনের শিখার মাঝে মাথা তুলে শেষবারের মতো হাসতে চেষ্টা করল। তার কণ্ঠস্বর ধোঁয়ার মাঝে ডুবে যাচ্ছিল। আমার চিন্তা করো না, আদিবাকে বাঁচাও। তারা যখনই উঠোনে পৌঁছল, একটি প্রচণ্ড বিস্ফোরণ হল। রহিমা পেছনে ফিরে দেখল, দাউ দাউ করে জ্বলতে থাকা বাংলোর জানালার পাশে এক অস্পষ্ট অবয়ব। ঘটনাস্থলে কেবল ছাই অবশিষ্ট ছিল। পুলিশ সব জায়গায় খুঁজল, কিন্তু কোনো মৃতদেহ পেল না। কয়েক কিলোমিটার দূরে একটি পুরনো ট্রাক শহরের বাইরে যাচ্ছিল। কেবিনে কালো টুপি পরা একজন মানুষ চুপচাপ বসেছিল। রিয়ারভিউ মিরারে তার চোখে ছিল এক দুঃখজনক কিন্তু দৃঢ় চমক। একটি শরতের সকাল। আরমান সাহেবের কোম্পানির প্রাঙ্গণে হালকা রোদ পড়ছিল। পাখিদের কিচিরমিচির আর জুই ফুলের অন্ধ চারদিক শান্ত করে দিয়েছিল। রহিমা ড্রয়ারে একটি হলুদ খাম পেল, যাতে সেই পরিচিত আঁকাবাঁকা অক্ষরে লেখা ছিল, যদি কখনো ন্যায়ের জয় হয় তবে আমার জায়গায় বাঁচো। রহিমার চোখ লাল হয়ে গেল। উঠোনে আদিবা আরমান সাহেবের চারদিকে দৌড়াচ্ছিল আর হাসছিল। রহিমা হালকা হাসল, হয়তো সজীব এটাই চেয়েছিল, ঝড়ের পর একটি সত্যিকারের শান্তি। আদালতের রায় এমন ছিল যা সবাইকে চুপ করিয়ে দিল। সুমাইয়াকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় সে কেবল একটি কথাই বলল, আমার স্বাধীনতা চাই না, আমি শুধু চাই যে আমার মেয়ে বুঝুক যে মা ভুল ছিল। আরমান স্যার স্বেচ্ছায় ব্যবসা জগৎ থেকে অবসর নিলেন। সেদিন রহিমা তার হাত ধরে ধীরে ধীরে বলল, আমি এটিকে এগিয়ে নিয়ে যাব স্যার, আপনার জায়গা নেওয়ার জন্য নয়, বরং এটিকে আরও ভালো করার জন্য। পুরনো গুদামে এখন মাথা তুলেছে এক নতুন আশ্রয়, আশার আলো। সেখানে সজীবের ছবির পাশে সূর্যমুখী ফুলের তোড়া রাখা ছিল। রহিমা একটি ধূপকাঠি জ্বালাল এবং ফিসফিস করে বলল, আপনি চিন্তা করবেন না, যা আপনি করতে চেয়েছিলেন তা আমি শুরু করে দিয়েছি। 1 মাসের শেষে রহিমা জেল থেকে একটি চিঠি পেল। কাগজটি পুরনো আর হলুদ হয়ে গিয়েছিল, যেন অনেক দিন কোনো গোপন সিন্ধুকে বন্দী থাকার পর আজ সে মুক্তি পেয়েছে। সুমাইয়ার অক্ষরগুলো কাঁপছিল। চিঠির শেষে লেখা ছিল, কখনো কখনো একজন মহিলা তখনই ভুল হয় যখন সে ভুল মানুষকে ভালোবাসে। আরমান স্যার কেন্দ্রে এলেন। তার চোখ ছিল শান্ত। তিনি ধীরে ধীরে বললেন, রহিমা, আপনি আমাকে বুঝতে সাহায্য করেছেন যে সততার চেয়ে বড় কোনো শক্তি নেই। আদিবা দৌড়ে এসে আরমান স্যারের হাত ধরল। বাবা, আমিও বড় হয়ে রহিমা খালার মতো একজন ভালো মানুষ হতে চাই। আরমান স্যার নিচু হয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। তার গালে গড়িয়ে পড়ল প্রথমবার খুশির চোখের জল। বাড়ি ফেরার সময় রহিমা একটি বেনামি পার্সেল পেল। ভেতরে ঢাকার এক লেক পাড়ের ছবি। ছবির পেছনে পরিচিত অক্ষরে লেখা ছিল, সত্যি কখনো মরে না। রহিমার হাত হালকা কেঁপে উঠল। একটি বাতাসের দমকা তার কপালে এসে লাগল। সে হালকা হাসল। চোখের জল পড়লেও আজ তার মনে কোনো ভার নেই। লাল সূর্য ধীরে ধীরে দালানগুলোর পেছনে লুকাচ্ছিল। আরমান স্যার ধীরে ধীরে বললেন, প্রত্যেক মানুষ কখনো না কখনো পথ হারায়, কিন্তু থামতে জানাই বিবেকের শুরু। রহিমার কণ্ঠস্বর ছিল হালকা কিন্তু দৃঢ়। আমরা ভালো এই জন্য বাঁচি না যে অন্যেরা দেখবে, বরং এই জন্য যে আমরা নিজে শান্তিতে ঘুমাতে পারব। দূরে আজানের সুমধুর সুর ভেসে এলো। আকাশের মেঘ চিরে দিনের শেষ রোদ যেখানে পড়ছিল সেখানে কালো টুপি পরা একটি ছায়া ধীরে ধীরে হাঁটছিল। রহিমা বাতাসে ফিসফিস করে বলল, যদি তুমি বেঁচে থাকো তবে ভালোভাবে বাঁচো, কারণ এটাই সেই উপায় যার মাধ্যমে আমরা জীবনের ধন্যবাদ জানাই। ক্ষমা করা শুধু অন্যদের ছেড়ে দেওয়া নয়, বরং নিজেকেও মুক্ত করা। জীবনের নিয়ম ধীর হতে পারে, কিন্তু কখনো ভুল হয় না, কারণ ভালোর ভালো হয়। যে যেমন বনে সে তেমনই কাটে।